আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম একটা টেমপ্লেট কিভাবে বুটস্ট্র্যাপিং, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপিং করা, মানে একটা HTML টেমপ্লেট কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস করতে পারি, একদম বেসিক কিছু জিনিস দেখছিলাম। যে কিছু বেসিক কিছু সাপোর্ট দিলাম, যে পোস্ট থাম্বনেল, তারপর পোস্ট ফরম্যাট গুলো আমরা দিছি। তারপরে কি করলাম, যে তার যে স্টাইল ফাইল বা এক্সটার্নাল যে ফাইল যেগুলো আছে, ওই ফাইলগুলো আমরা ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট হুকের মাধ্যমে কি করলাম, লিঙ্ক আপ করছিলাম গত ক্লাসে। আজকে আমরা যে কন্টেন্ট যেগুলো আছে, সাপোজ এখানে আছে হাইপার মিনিমাল, তারপরে তারপরে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ শিওর বলো। ফাংশনে একটু গেলে দেখাতে পারতাম। কোথায় গেলে ফাংশন কি? ফাংশনে আছে যাচ্ছে। আসলাম। ওই যে WPNQ স্টাইল দিয়ে আমি বুটস্ট্র্যাপটা লিঙ্ক আপ করাইছি, কিন্তু সিএস এর সময় আবার স্ক্রিপ্ট হবে না, স্টাইল হবে। ওইটা হচ্ছে হুক এর নাম, বুঝতে পারছেন, আর ওইটা হচ্ছে ফাংশন। ওই দুইটা ডিফারেন্ট, ওইটা হচ্ছে ডাব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট, ওইটা হচ্ছে স্টাইল। আমরা যখন জেএস লিঙ্ক আপ করব, তখন ডাব্লিউপিএনকিউ স্ক্রিপ্ট দিব, ওইটা এসটা দিব না। দেখেন কিভাবে, সাপোজ ধরে নিচ্ছি আমরা ওইখানে একটা আমরা নিচ্ছি একটা জেএস ফাইল। ওইখানে কি আছে কোনো সিএসএস বা জেএস? আমরা একটা ফাইল নিচ্ছি, ফোল্ডার নিচ্ছি, সাপোজ জেএস। জেএস এর ভিতর আরেকটা ফাইল নিচ্ছি আমরা, নতুন একটা ফাইল, মেইন ডট জেএস নিলাম। এখন আমরা ওই জেএসটাকে কিভাবে লিঙ্ক আপ করবো, একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট করে দিই। ওই জেএসটা আমরা কিভাবে লিঙ্ক আপ করবো দেখেন, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। দেখেন এখানে মিডিয়া আছে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট স্টাইল। আমরা স্ক্রিপ্টটা দেব, স্ক্রিপ্ট দিয়ে কি করব, প্রথমে হ্যান্ডেল দিব। হ্যান্ডেল কি, সাপোজ আমরা দিলাম যে মেইন জেএস, তারপর সোর্সটা দিয়ে দিতে হবে, কোন সোর্সে আছে। আমরা দেখেন সোর্সটা কিভাবে দিতে হবে, দেখেন গেট টেমপ্লেট ডিরেক্টরি প্রথমে দিব, আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, দেন একটা ডট দিব, ওইটার সাথে কনক্যাট করে নেব। তারপর ওইখানে আমরা একটা স্ল্যাশ দিব, জেএস, তারপর ওইখানে কি দিব, মেইন ডট জেএস। বুঝতে পারছেন? গেট টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে কি করলাম আমরা, ওই যে টেমপ্লেটের ডিরেক্টরিটা নিয়ে আসলাম। দেন টেমপ্লেটের ডিরেক্টরি পরে স্ল্যাশ জেএস ফোল্ডার, তারপর মেইন জেএস ফাইলটা আছে ওইখানে। তারপর ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি আমরা দিতে পারি, নাও দিতে পারি। যদি আমাদের ওইটা যে কোয়েরির উপর কি থাকে, ডিপেন্ড থাকে, যে কোয়েরি কোনো কোড লিখে ওইটাতে, তখন আমরা ডিপেন্ডেন্সি দিব কি, যে কোয়েরি দিব, একটা অ্যারে দিব। আস্তে আস্তে ওগুলো দেখবো আমরা। দেন এখানে যে কোয়েরি দিয়ে দিব, যে কোয়েরি দিলে ওয়ার্ডপ্রেসের কিন্তু একটা যে কোয়েরি ফাইল তারা লোড করে রাখছে। আমরা জাস্ট এর ভিতরে যদি আমরা এখানে যে কোয়েরি লিখে দেই, তখন ওয়ার্ডপ্রেস নিজেই কি করবে, যে কোয়েরি তাদের ডিরেক্টরি থেকে যে কোয়েরিটা এখানে কি করে দিবে, মানে লোড করে দিবে। তারপর এখানে ভার্সন, হ্যাঁ ভার্সনটা আমরা দিতে পারি, সাপোজ 1.1 দিলাম অথবা 1.0। তারপর এখানে ইন ফুটার, ওইটা কি, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওইটাকে ফুটারে লোড করাবো না হেডারে লোড করাবো, বুঝতে পারছেন? যদি আমরা ফুটারে লোড করাই তখন কি দিব, ট্রু। যদি হেডারে লোড করাই তখন আমরা কি দিব, ফলস। বিষয়টা কি বুঝছেন? ফুটারে হেডারের বিষয়টা বুঝছেন তো? দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, কন্ট্রোল ইউ প্রেস করলাম, আমরা কি ওইখানে জেএসটা লোড করাবো, ওইখানে সিএসএস যেভাবে লিঙ্ক আপ হয়েছে ওইখানে কি লোড করাবো, না ফুটারে লোড করাবো জেএসটা? যদি আমরা ট্রু দেই তখন ফুটারে জেএসটা লোড হবে, যদি ফলস দেই তখন জেএসটা কোথায় লোড হবে, হেডারে।
একটু দেখেন, আমরা লিঙ্ক আপ করে দিলাম, সেভ করলাম ফাংশনটা। অবশ্যই সেমিকোলন দিব, সেমিকোলন না দিলে হবে না, এরর দেখাবে। আমরা একটু রিলোড দিই, দেখেন ফুটার দিকে আসে কিনা। ফুটারে কি কি আছে এখন? 3টা আছে। তো রিলোড দিই আমরা। আমরা কি ট্রু দিছি না ফলস দিছি? হ্যাঁ, ফলস দিছি। তাইলে আমরা কোথায় দেখতে হবে? হেডারে দেখতে হবে। দেখেন মেইন জেসটা কিন্তু হেডারে লোড হয়েছে। মেইন জেস, বুঝতে পারছেন? আমরা ট্রু দেই। আমরা জেএস গুলা অলওয়েজ ফুটারে লোড করা, বুঝছেন? হেডারে লোড যদি করি আমরা, তখন কি হয়, যে প্রথমে জেএসটা লোড হয়, দেন আবার ওয়েবসাইটটা লোড হয়, ওয়েবসাইটের লোডিং টাইমটা বেশি নিয়ে নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সব সময় যে জেএস ফাইল যেগুলো আছে সবগুলো ফুটারে লোড করা, বা ফুটারে লোড করাতে হলে আমরা ওইখানে প্যারামিটার, যে লাস্টের যে প্যারামিটার যেটা আছে ওইটাতে আমরা ট্রু দিয়ে দিব। তো এখন এখানে কি হ্যান্ডেল দেওয়া আছে, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে হ্যান্ডেলার। আমরা হ্যান্ডেলের মধ্যে ওইটা একটা ইউনিক নাম আঁকি, আমরা যেটা দেব ওইটা একটা নাম দিব। দেন আমরা সোর্সটা দেখিয়ে দেব। তারপর ওইটাকে কোনো অন্য কোনো ফাইলের উপর ডিপেন্ড কিনা, ডিপেন্ডেন্স কিনা। আমরা যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তখন আমরা ওইটা ডিপেন্ডেন্সির নামটা দিয়ে দিব। সাপোজ যদি আমাদের ওইটার উপর ডিপেন্ডেন্স থাকে, তখন আমরা ওই যে বুটস্ট্র্যাপ দিলাম, বুটস্ট্র্যাপটা ওইখানে দিয়ে দিব। যদি ওইটার উপর ডিপেন্ডেন্স থাকে তখন আমরা ওই নামটা ওইখানে দিয়ে দিব। বুঝতে পারছেন? তারপর এখানে ভার্সন, তারপর এটা হেডারে লোড হবে না ফুটারে লোড হবে এটা। এখন ওই যে আমরা WPNQ স্ক্রিপ্টটা দিলাম, কয়টা প্যারামিটার এখানে পাস করা যায় আর ওইটা কিভাবে বুঝবো? জাস্ট আমরা কোডেক্স এর হেল্পে যাব। WPNQ স্ক্রিপ্ট, দেখেন সবগুলাই কিন্তু এখানে কি লেখা আছে, ডাটা টাইপটাও লেখা আছে এখানে। যেমন হ্যান্ডেলারটা আমাদের স্ট্রিং, অবশ্যই স্ট্রিং, আমরা তো লিখছিলাম একটু আগে স্ট্রিং লিখছি, তাই না? তারপর সোর্স, তারপর ডিপেন্ডেন্সি, তারপর কি ভার্সন, তারপর ফুটারে লোড হবে কিনা। বুঝতে পারছেন? আমরা ওগুলা দেখলেই কিন্তু বুঝতে পারবো। অনেক সময় প্রথম অবস্থায় কাজ করতে গেলে হয়তো বা ওই যে প্যারামিটার গুলো আমাদের মনে থাকবে না, তখন আমরা কোডেক্স এর হেল্প নিয়ে আমরা developer.wordpress.org ওইখান থেকে আমরা একটু হেল্প নিয়ে কাজ করব। কিন্তু কাজ করতে করতে আমরা এক সময় ওগুলো সবসময় অটোমেটিক্যালি আমাদের মুখস্থ হয়ে যাবে, যে প্রথমে হ্যান্ডেলার দিতে হয়, তারপর সোর্স, তারপর ডিপেন্ডেন্সি, তারপর ভার্সন, তারপর এটা ফুটারে লোড হবে কিনা ওইটা। অথবা চাইলে যেটা করতে পারেন, ওই যে আমি প্রথমে কি লিখছিলাম দেখেন, আমি জাস্ট এখানে WPNQ স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট লেখার পরে দেখেন সবগুলা কিন্তু চলে আসছে এখানে। ওইটা কিভাবে আসলো বলেন তো? আমাদের যে ওইটা আমি প্যারামিটার যেগুলো আছে সবগুলা কিন্তু এখানে আসছে। আমরা ওইটা দেখেই বুঝতে পারতেছি যে কখন কি লিখবো, আমরা হ্যান্ডেলার কোথায় দিব বা সোর্সটা কোথায় দেখিয়ে দিব, ডিপেন্ডেন্সি, ভার্সন, ইনপুটার। ওইটা কিভাবে আসলো বলেন তো? ইমেজের মতো মনে হয় কোনো ফাংশন আছে। হ্যাঁ, এক্সটেনশন আছে। আপনারা সাবলাইম ইউজ করেন আর ভিজুয়াল স্টুডিও, যে কোনো ব্রাউজার ইউজ করেন, এখানে কিছু এক্সটেনশন দেয়া থাকে। আপনি ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দিলেই দেখেন অনেক কিছু আছে, ওয়ার্ডপ্রেস স্নিপেট, তারপর সার্চ ওয়ার্ডপ্রেস গ্লোবাল, অনেক, আমি কয়েকটা ইনস্টল দিয়েছি আর কি, যেগুলো আমাদের কাজ অ্যাকচুয়ালি আরো অনেকগুলো আছে, সবগুলা দিলে কিন্তু এক একটা ফিচার আছে। তারপর ওয়ার্ডপ্রেস ডেভেলপারটা কি দেখি, পুরো নামটা দেখা যাচ্ছে না actually। ওই প্যারামিটার আনতে হলে কোন ফাংশনটা ইউজ করা হবে? কোনটা কোনটা আনার জন্য? প্যারামিটারটা। ওইটা,
হ্যাঁ, একটু দেখবেন, একটু খুঁজে নিবেন, বুঝছেন? এক একটা মানে এক একটা এডিটরে, কোড এডিটরে এক এক রকম নাম থাকতে পারে। সবগুলোতে সেম নাম থাকবে এরকম কিছু না। একটু খুঁজে নিবেন। ওইটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর তার কি আসে ওইখানে, তার ডেসক্রিপশন আসবে। ওগুলা দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। দেখেন, অটোমেটিক্যালি সাজেশন করে আমাদের টেমপ্লেট ট্যাগ গুলা, কিন্তু ওইখানে সাজেশন করে। আমি চাইলে ওইটা হোক, দেখেন, অটো কমপ্লিট ওয়ার্ডপ্রেস হোক। আমি যখন ওয়ার্ডপ্রেস হুক লিখছিলাম ওইখানে, সাপোজ আরেকটা একটা হুক লিখি, যে অ্যাড অ্যাকশন, অ্যাড অ্যাকশন ট্যাগের ভিতরে আমরা দেখেন, আমরা সাপোজ এখানে লিখলাম আফটার সেটআপ, দেখেন ওইটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, আমি লিখতে হচ্ছে। কিন্তু আমি যখন ওইটা ইনস্টল করে নিব তখন কিন্তু হুকগুলো নামগুলো কিন্তু ওইরকম সাজেশনে আসবে। বুঝতে পারছেন? আমি এটা ইনস্টল করে নিই, ইনস্টল করে নিলাম। এখন যদি আমি ফাংশনে যাই, অ্যাড অ্যাকশন, দেখেন, দেখছেন কিভাবে আসছে? আফটার সেটআপ থিম, মানে হুক যেগুলো আছে সবগুলো কিন্তু সাজেশনে দেখাচ্ছে। এটা এক্সট্রা একটা অপরচুনিটি দেয় আর কি, এগুলা এক্সটেনশন গুলা। এখন আমি ওইটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। ওই যে সাইমে কি করেছিল যে আফটার সেটআপ থিমের বদলে কি দিয়েছিল, আফটার থিম সেটআপ। যদি এক্সটেনশন থাকতো ওইটা, তখন কিন্তু ওই ভুল হতো না। বাট ওইটা আমরা ইউজ করব, সমস্যা নেই, আমরা চাইলে এক্সটেনশন গুলো ইউজ করতে পারি। বাট আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো সবসময়, এক্সটেনশন তো অবশ্যই দিব, বাট আমরা যাতে ওইগুলো মুখস্থ যাতে হয়ে যায় আমাদের। আপনি একটা সময় কাজ করলেন, নতুন একটা পিসিতে কাজ করলেন, তখন হয়তো ওটা ইনস্টল দেওয়া নাই, তখন কি আপনি কি করবেন? এক্সটেনশন দেওয়া নেই, এই জন্য কি আপনি কোডিং করবেন না? যেগুলো মুখস্থ থাকে আপনার, তখন তো অবশ্যই করতে হবে। ওগুলো আমরা কেন ইউজ করি? যে যে দ্রুত কাজ যাতে হয় আমাদের, আমাদের প্রজেক্টটা যাতে দ্রুত আমরা কমপ্লিট করতে পারি, এজন্য আমরা বিভিন্ন এক্সটেনশন ইউজ করি। আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন, প্রবলেম নাই। বা সবসময় মনে রাখেন একটা জিনিস, যাতে আপনাদের ওই যে হুক, ফাংশন, প্যারামিটার, তারপর যে টেমপ্লেট ট্যাগ যেগুলো আছে সবগুলো যাতে মুখস্থ হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, তাইলে ওই বুটস্ট্র্যাপ আর সিএসএস লিঙ্ক আপ করাতে হলে WPN2 স্টাইল দিতে হতো, আর জেএস আর jQuery দিতে হলে WPN2 স্ক্রিপ্ট। হ্যাঁ, স্ক্রিপ্ট। আর হুকের নাম কি? WPNQ স্ক্রিপ্ট, লাস্টে একটা এস, জাস্ট, আর কিছু না। আর স্যার এই টিম ফাংশনের নাম স্যার এগুলো নাম দিলে হবে না? ওইটা, জি স্যার, HM টিম হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন, বাট ওইখানে যে নাম দিবেন সেম নাম জি স্যার ওইখানে দিতে হবে, অথবা ওইখানে যে নাম দিবেন প্রথমে ওই নামটা ওইখানে দিতে হবে। যে কোনো নাম জি দিলে স্যার। হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে ডায়নামিক করা স্টার্ট করি। আমরা যেটা করব, আমরা ওগুলা তুলে নেই একটু, ওই যে, হ্যাঁ, ওইখানে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে তাই না, আমরা ওইটা ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজটা লোড করাবো। আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া থাকবে, আমরা একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। সেটিংস থেকে কোথায় জানি ছিল ল্যাঙ্গুয়েজটা, জেনারেলে যাই। হুম, ওইখানে যে ল্যাঙ্গুয়েজটা দেয়া থাকবে ওই ল্যাঙ্গুয়েজটা যাতে কোথায় চলে আসে, ওইখানে চলে আসে, ওইটার জন্য আমরা একটা পিএইচপি ফাংশন বা টেমপ্লেট ট্যাগ ইউজ করব। ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, জাস্ট ওইটা দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর ওগুলো ঠিকঠাক যেভাবে আছে টাইটেলটা রাখতে পারি না, ওইটা টাইটেলটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়ে দিবে। ওইখানে যে টাইটেল থাকবে ওইটাই কিন্তু ওইখানে চলে আসে, দেখেন আমাদের ওয়েবসাইটের যে নাম আছে এখানে, ওইটাই এখানে চলে আসবে টাইটেল। এখন যদি আমরা রিলোড দিই, এটা সেভ হয়েছে কিনা জানি না, হ্যাঁ, সেভ দিতে হবে। আগে এতক্ষণ ছিল কি একটা টাইটেল দেওয়া ছিল, ওই টাইটেলটাই কিন্তু এখানে শো করছে, তাই না?
এখন কি স্যার শো 2 করবে নাম্বার লাইন একটা রাইট অ্যাঙ্গেল বেশি হয়েছে। ওইখানে? 2 নাম্বার লাইন। না না, ওইটা একটা হচ্ছে পিএইচপি আর একটা হচ্ছে ওই যে HTML ট্যাগের। সরি। এখন যদি আমরা রিলোড দেই, দেখেন চলো কি চলে আসছে, বেসিক, তারপর জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। কোথায় থেকে আসছে? ওইখান থেকে আসছে। কিন্তু আমরা ওইখানে কি দেখাতে চাই? আমরা চাই আমাদের যে সাইটের যে নাম যেটা আছে, যে লার্ন থিম ডেভেলপমেন্ট, আমরা ওইটা নিয়ে আসবো এখানে। তারপর ট্যাগ লাইনে থাকবে কি আমাদের যে এখানে যে ছোট্ট একটা ট্যাগ লাইন সাবটাইটেল ছিল ওইটা থাকবে। মানে এখন যদি সেভ দিই আমরা, ট্যাগলাইন অবশ্যই এত লম্বা ট্যাগলাইন থাকে না, বাট আমরা দিচ্ছি আর কি। আমরা যদি একটু রিলোড দিই এখন, দেখেন আমাদের টাইটেলটা চলে আসছে, ট্যাগলাইন সূত্র যে ট্যাগলাইন ওইটাও চলে আসছে। কিন্তু ওইখানে যেটা শো করতেছে ওইটা কি স্ট্যাটিক না ডায়নামিক বলেন তো? ওইটা তো HTML থেকে আসছে। এখন আমরা চাই ওইখানে যদি আমরা চেঞ্জ করি, তাইলে ওইখানে টাইটেল বারে চেঞ্জ হওয়ার পাশাপাশি যাতে ওইখানেও চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু এখন আমরা ওইখানে চেঞ্জ করলে শুধু টাইটেল বারে চেঞ্জ হবে, ওইখানে চেঞ্জ হবে না। ওইটা করার জন্য আমরা আমাদের যে কোডিং যেতে হবে, কোডিং এ গিয়ে আমরা ওইখানে একটা টেমপ্লেট ট্যাগ দিব। পিএইচপি টা ক্লোজ করে নেই আমরা, লগ ইনফো নেম, আর ওইটা কি দিব? কোন টেমপ্লেট ট্যাগটা দিব? ডেসক্রিপশন। ব্লগ ইনফো ডেসক্রিপশন। এখন যদি সেভ করি, এখনো কিন্তু কোনো কিছু লেখা নাই, জাস্ট টেমপ্লেট ট্যাগটা দেয়া আছে। এখন যদি আমরা একটু রিলোড দিই ওয়েবসাইট, ওইখানে দেখবো আমরা ওইখানে যেটা দিছে ওইটাই কিন্তু চলে আসবে। এখন যেহেতু ওইখানে আছে দেখা যায় না, বাট একটু পরে আমরা চেঞ্জ করতেছি। হ্যাঁ, দেখেন ওইটা ডায়নামিক্যালি কিন্তু এখন চলে আসছে। এখন যদি আমরা ওইখানে চেঞ্জ করি যে লার্ন থিম ডেভেলপমেন্ট, আচ্ছা আমরা এখানে লার্নিং থিম ডেভেলপমেন্ট দিলাম, ছিল কি লার্ন থিম ডেভেলপমেন্ট, এখন আমরা এখানে লার্নিং থিম ডেভেলপমেন্ট দিয়ে সেভ করবো। যদি একটু রিলোড দিই এখন, দেখেন এটা কি হয়ে গেছে, লার্নিং থিম ডেভেলপমেন্ট। আমরা এতদিন যে কাজ করছিলাম, আমরা কিভাবে কাজ করছিলাম, আমরা যখন ড্যাশবোর্ডে থিম কাস্টমাইজেশনে কাজ করছিলাম, যখন ড্যাশবোর্ডে চেঞ্জ করতাম তখন ওইটা আউটপুটে দেখাতো কোথায়, যে ওয়েবসাইটে দেখাইতো। ওই কাজটা কিন্তু এখন আমরা থিম ডেভেলপমেন্টে শিখতেছি। আমরা একটা থিম কিভাবে ডেভেলপ করতে পারি, একটা থিমে কিভাবে আমরা কোডিং রাখলে পরে ড্যাশবোর্ডে চেঞ্জ করলে তার আউটপুটও চেঞ্জ হবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা একটু আগে ছিল ওইখানে স্ট্যাটিক ছিল, ওইখানে যা লেখা ছিল কি যে লার্ন থিম ডেভেলপমেন্ট, তারপর ডেসক্রিপশনটা ছিল, কিন্তু এখন আমরা ওইটা ডায়নামিক্যালি কিন্তু শো করাইতে পারতেছি, যে কিসের মাধ্যমে, যে কিছু টেমপ্লেট ট্যাগের মাধ্যমে। ওইটার কানেকশন কিন্তু কিসের সাথে, ড্যাশবোর্ডের সাথে। আচ্ছা তাইলে আমরা আমাদের হেডার, যেটা হেডারটা কিন্তু ডায়নামিক, এখন আমরা ডায়নামিক হেডার, আর কিচ্ছু লাগবে না এখানে, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। আমাদের ক্লাস যেগুলো আছে, ক্লাসগুলো তো রাখতেই হবে, আর ক্লাসগুলো তো ডায়নামিক করা যাবে না, তাই না? এরপরেও চাইলে কিন্তু আমরা ক্লাসগুলোকে ডায়নামিক করতে পারি। আমরা যদি এখানে কোনো ক্লাস, ওগুলো আমরা থিম অপশনে দেখবো, এখন না, এখন জাস্ট আমরা কন্টেন্ট গুলাকে ডায়নামিক করি। তারপর কি আছে এখানে, পোস্ট, তাই না? পোস্ট গুলাকে কিভাবে ডায়নামিক করবো দেখি। সিঙ্গেল পোস্ট, আমরা একটা কাজ করি, যে ওইটা হচ্ছে সিঙ্গেল পোস্ট না, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায় কেন? একটা তো সিলেক্ট করবে, তাই না? সবগুলো সিলেক্ট হচ্ছে না।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল পোস্ট অনেকগুলা, তাই না? আমরা একটা সিঙ্গেল পোস্ট রাখবো, বাকিগুলা কেটে দিব। আমরা একটা রাখলাম, বাকি যেগুলো আছে সবগুলা কেটে দিলাম। দেন ওই একটাকে কি করব, আমরা লুপের মাধ্যমে আমাদের যে ড্যাশবোর্ডে যে পোস্ট যেগুলো আছে ওগুলা যাতে শো করে, এখানে যে পোস্ট যেগুলো দেখতে পাচ্ছি আমরা, যে অল পোস্ট, ওগুলা যাতে ওইখানে শো করে। এখন তো ওগুলা স্ট্যাটিক, তাই না? আমরা যে আমাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে যে পোস্ট যেটা দেয়া আছে যেটা স্ট্যাটিক, যে কন্টেন্ট যেগুলো আছে ওইগুলাই দেখাচ্ছে এখানে, কিন্তু আমরা চাই আর যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে পোস্ট যেগুলো আছে ওগুলো যাতে আমাদের এখানে শো করে। ওইটা কিভাবে করব? আমরা একটা পোস্ট রাখলাম, যেহেতু সবগুলা পোস্টের সেম স্টাইল, সেক্ষেত্রে আমরা একটা রাখলাম, বাকিগুলা কেটে দিলাম। এখন আমরা ওই একটাতে কি করব, লুপ চালিয়ে আমরা পোস্টগুলোকে ডাইনামিক করব। আমরা একটা পিএইচপি ব্লক নিব। বুঝতেছেন কিনা আমি জানি না, শিওর, আপনারা একটু বলবেন, আমাকে একটু রেসপন্স করবেন। ওইটা এখানে ক্লোজ করে দিলাম। বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার না প্রবলেম হচ্ছে কারো? বোঝা যাচ্ছে স্যার। আমরা একটা লুপ জানি, কিভাবে লুপটা চালাই। হোয়াইল, হোয়াইলের ভিতরে কি দিব আমরা, হোয়াইল হ্যাভ পোস্ট। দেখেন অনেকে কি প্রথম অবস্থায় হ্যাভ পোস্ট এক্সট্রা দেয় না, শুধু হ্যাভ পোস্টে হ্যাভ পোস্ট, দেন আমরা ওই ব্র্যাকেটের মাধ্যমে আমরা দিয়ে পোস্টটা দেখাবো, দিয়ে পোস্ট। এখন ওই ব্র্যাকেটটা কি ওইখানে থাকবে না কোথায় থাকবে? ওইটা ক্লোজ হবে কোথায়? ওই লুপটা ক্লোজ হবে ওইটার পরে। আমরা একটা পিএইচপি ব্লক নিব, দেন ওইটা ক্লোজ করে নেব। এটাকে নাম্বার দিতে হবে, তারা তোমার বুঝবে। না, কোনো নাম্বার দিতে হবে না। নাম্বারটা কোথায় থেকে আসবে? ওইখানে যেটা পোস্ট আছে ওইটা অটোমেটিক্যালি নাম্বারটা কাউন্ট করে নেবে। কোনো নাম্বারের প্রয়োজন নেই। হোয়াইল হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে পোস্টটা যাতে শো করে এখানে। এখন আমরা ওইগুলাকে ডাইনামিক করে নিব। ওইখানে যদি ডিফাইন করে দেওয়া হয় তার মানে 5টা পোস্ট বা 10টা পোস্ট হবে। কোথায় ডিফাইন করে দেওয়া হয়? যদি স্যার ওই যে পোস্টটা ডিফাইন না, একটু বুঝো, আমি বলে দিচ্ছি। ওইটা আমরা ওইখান থেকে ডিফাইন করব না। আমরা যদি চাই 5টা পোস্ট শো করবে, তখন আমরা ওইটা সেটিংস থেকে রিডিং এ গিয়ে আমরা ওইটা 5টা দিয়ে দিব। ওইখানে 5টা দিয়ে দিলে এখানে 5টা পোস্ট শো করবে, বুঝছেন? যদি 10টা দেই তাহলে আমরা সেটিংস থেকে রিডিং এ গিয়ে দিয়ে দিব, এখানে ডিফাইন করার কোনো প্রয়োজন নাই। হ্যাভ পোস্ট দিয়ে পোস্ট। আচ্ছা, ওইটা ক্লোজ হয়েছে কোথায়? আমাদের যে হোয়াইল বা যে লুপটা ওইখানে দিছি, ওইটা ক্লোজ হয়েছে ওইখানে। আমরা চাইলে ক্লোজিংটা অন্যভাবে দিতে পারি। এখানে জাস্ট একটা ক্লোন দিয়ে দিলাম, তারপর এখানে এন্ড হোয়াইল, ওইভাবেও দিতে পারি, বুঝতে পারছেন? টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আমরা ওইভাবেই দিতে পারি। তারপর আমরা একটু আগে যে ব্র্যাকেটের মাধ্যমে দিচ্ছি, ব্র্যাকেটের মাধ্যমে দিতে পারি, যে কোনোভাবে দিতে পারি। প্রথম অবস্থায় আমরা ওইভাবে দিই, তারপর পরবর্তীতে আমরা ওগুলো দেখবো। যে আমরা হ্যাঁ, ওইটা এখানে ক্লোজ করে নেই। এখন সেভ করলে আমরা কি দেখতে পাবো বলেন তো? রিলোড দিয়ে আমরা কোনো কিছু ডাইনামিক করছি না, এখন জাস্ট লুকটা দিছি। রিলোড দেই, এখানে যে পোস্টগুলো আছে ওইগুলা শো করবে। দেখেন একটা পোস্টে কিন্তু কি হচ্ছে, এখানে কয়টা পোস্ট আসছে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, ঠিক 10টা আছে। আমরা একটা কাজ করি, সেটিংস থেকে রিডিং এ যাই, ওইখানে 10টা দেয়, এজন্য 10টা, আমরা এখানে 5টা দিয়ে দিই। এখন যদি একটু রিলোড দিই আমরা,
এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা তো আছে। কোনটা বলে এখানে দুইটা। আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে কেন বুঝতে পারলাম না। এক, এক, দুই, তিন, চার, পাঁচটা, হ্যাঁ পাঁচটা আছে। ওগুলো কিন্তু কাউন্ট করে নিতে, ওই যে আমরা সেটিং থেকে রিডিং থেকে আমরা রিডিং এ যেটা দিব এটা পুষ্ট এখানে দেখাবে, বাট সবগুলাই কিন্তু স্ট্যাটিক দেখাচ্ছে, কোনো ডাইনামিক কোনো কন্টেন্ট নাই। আমাদের পোস্ট ওইখানে এক ধরনের পোস্ট আছে, কিন্তু ওইখানে আমরা দেখতে পাচ্ছি অন্যটা কোনটা, ওইখানে যেটা আছে ওইটা। এখন আমরা ওগুলাকে কি করে নিব, ডাইনামিক করে নিব। আমরা টাইটেলটাকে কিভাবে ডাইনামিক করব, কোন টেমপ্লেট একটা ইউজ করব জানা আছে কারো? যে দি টাইটেল, বিফোর আফটার ওগুলো আমরা পরবর্তীতে নিয়ে কাজ করবো, ওই প্যারামিটার গুলো এখন দেখালাম না। তারপর পিএইচপি ব্লক ক্লোজ করে নিলাম, যে দি টাইটেল, তারপর অথর, তাই না? আমরা অথর ডাইনামিক করার জন্য কোন টেমপ্লেটটা ইউজ করব? দি অথর, তাই না? ওগুলা পরবর্তীতে দেখো, যে প্যারামিটার যেগুলো আছে দি অথর দিলাম। ডেট, কিভাবে ডাইনামিক করব? আমরা পিএইচপি ব্লক নিলাম, ক্লোজ করলাম, দি ডেট। এখন দি ডেট দিলে একটা প্রবলেম আছে। কি প্রবলেমটা হচ্ছে একই ডেটে দুইটা পোস্ট করা হলে একটা পোস্টের শুধু ডেটটা দেখাবে। সাপোজ এখানে আপনি 5টা পোস্ট করলেন একটা ডেটে, তখন 5টার মধ্যে থেকে প্রথমটাতে ডেটটা আসবে, কিন্তু অন্যান্য যেগুলো আছে ওগুলোতে ডেট আসবে না। ওইটা সমাধান হচ্ছে আমরা ওখানে দি ডেট না দিয়ে আমরা ইকো করতে পারি, যে ইকো গেট দি ডেট। আচ্ছা, আমরা ওইখানে ট্যাগগুলো একটু পরে ডাইনামিক করতেছি। আমরা ওই যে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটা ডাইনামিক করে নিই। পিএইচপি কিভাবে কন্টেন্ট ডাইনামিক করব, যে দি কন্টেন্ট ওই টেমপ্লেট ট্যাগের মাধ্যমে। এখন যদি আমরা একটু রিলোড দেই, সেভ করলাম, আমরা ওইটা পরবর্তী ডাইনামিক কিন্তু কিছু কথা আছে, ওগুলো আমরা একটু পরে ডাইনামিক করতেছি। সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দিলাম। আচ্ছা দেখেন, ওইখানে পোস্টের ভিতর কিছু ইমেজ আছে। আমরা যদি পোস্টগুলা দেখি, অল পোস্টে যাওয়ার পর ওই যে ইমেজ যেগুলো আসছে এখানে, আমার ল্যাপটপটা স্লো হয়ে গেছে কেন বুঝতে পারলাম না। ওইখানে যে ইমেজগুলো আসছে ওইটার কারণে দেখেন কি হয়েছে, আমরা ইমেজের ওয়াইডটা একটু উপরে এখন ডিফাইন করে আমরা একটা কাজ করে এখানে দিয়ে দিই style.css এ ইমেজ যেটা আছে আইএনজি যেগুলো আছে সবগুলো কি হবে ওয়াইড, আর ম্যাক্সিমাম ওয়াইড 100%, টোটাল ইমেজগুলো আছে কি 100% থাকে। এখন যদি একটা রিলোড দিই, একটা কাজ করি, ইমেজটাকে করতে পারা যায়, আমরা সহজে যে কাজটা করতে পারি। দেখি ইমেজটা কিভাবে আসছে। ইমেজগুলোকে নিতে পারতেছে না। আমরা কাজ করি, ইন্ডাস্ট্রি PHP তে যাই,
আচ্ছা, আমরা ওই যে প্যারাগ্রাফ, ওইটা প্যারাগ্রাফটা রাখতে পারি, নাও রাখতে পারি। যেমন প্যারাগ্রাফ দিলে হবে, নাও দিলে হবে, কারণ ওইটা দি কন্টেন্টের মাধ্যমে ওইটা প্যারাগ্রাফ জেনারেট করে নিবে অটোমেটিক্যালি। আমরা প্যারাগ্রাফটা তুলে নিচ্ছি। ওই যে দি কন্টেন্ট, ওইটা কিন্তু একটা পি জেনারেট করে নিবে। আমরা একটা কাজ করতে পারি, যেটা যে পোস্ট ডিটেইলস, না এটা পোস্ট ডিটেইলস, আমরা সিঙ্গেল পোস্টের ভিতরে যে ইমেজ যেগুলো আছে সবগুলোকে আমরা একটা কাজ করি, ওইখানে এইভাবে কাজ করি। ইমেজ যেগুলো আছে, স্যার হ্যাঁ বলো। স্যার ফন্ট সাইজ গুলো একটু করলে ভালো হতো। টাইটেলের ফন্ট সাইজ, জি স্যার, কোন ফন্ট সাইজ? কুডের স্যার, কুডের আচ্ছা, ছোট কুডের করলে, কথা বলছি স্যার। বড় করলে না ছোট করলে ভালো হতো? আচ্ছা, বড় করে নিচ্ছি। হয়েছে? না তো ওইটা ওই কুড স্যার, কুড গুলো স্যার একটু এই, কোডগুলোর ফন্ট সাইজটা বড় করব ওইটা? জি স্যার ওইটা এখন দেখা যায়? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা একটু রিলোড দেই। আচ্ছা, এখানে ইমেজটা নিতে পারতেছে না কেন দেখি একটু, যে এখানে ইমেজ যেটা আছে, সিঙ্গেল পোস্টের ভিতরে তো ইমেজগুলো আছে, তাই না? সিঙ্গেল পোস্টের ভিতরে যে ইমেজ, ওয়াইড 100%, এটা দিয়ে দিলে হয়ে যাবে। আমরা একটা কাজ করি, স্টাইলে অথবা ইন্ডেক্সে ওইখানে একটা ক্লাস নিতে পারি 8 কলামে, আর যে পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্টের ভিতরে ইমেজ, পোস্ট কন্টেন্টের ভিতরে কিন্তু ইমেজ দেখেন কিভাবে আসে। আমরা ইমেজটা দেখি, ইমেজটা কিন্তু একটা প্যারাগ্রাফের ভিতরে আসছে। আমাদের সমস্যা নেই, আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি। পোস্ট কন্টেন্টের ভিতরে ইমেজ যেটা আছে এটার হোয়াইট 100% হোয়াইট। একটু দেখি, রিলোড দিই। আচ্ছা, ইমেজটা ক্লিয়ার করা যাচ্ছে না কেন? এখানে অ্যালাইন লেফট নামে একটা ক্লাস আছে, তাই না? দেখি সব ইমেজগুলোতে ওই ক্লাসটা আছে কিনা। ওইটাতে আবার নাই। দেখি সিঙ্গেল পোস্টের ভিতরে যে পি আছে, পির ভিতরে যে ইমেজ যেগুলো আছে, আর সমস্যা নেই। সিঙ্গেল পোস্টের ভিতরে পির ভিতরে যে ইমেজ আছে ওইটার হোয়াইট 100%। ওগুলো একটু খুঁজে নিতে হয় আর কি প্রথম অবস্থায়, কারণ আমরা ওইখানে ওই যে কিসের ভিতরে এখন তো কিছু আসছে না, আমরা ওই ইমেজটাকে এখন ধরতে পারতেছি না। এখানে কোনো ক্লাসও নেওয়া নেই।
ইন্ডেক্স যে ফাইলটা ওই ফাইলটার ভিতরে ইনলাইন সিএসএস দেওয়া যায় না, যে ওই 100% দেওয়া ইনলাইন সিএসএস এখানে না, ওটা তো ইনলাইন, ওইটা তো ডাইনামিক্যালি জেনারেট হয়েছে। দেখে নিই আমরা ওইটা ইমেজ, ওইটা প্রবলেমটা বুঝলেন। প্রবলেমটা হচ্ছে ওই যে ভিতরে যে ইমেজ যেগুলো আছে, আমরা পোস্টে এডিট পোস্টে গেলাম, এডিট পোস্ট না, ওইটাতে ইমেজ থাকবে না। আমরা ওই যে অন্যান্য যে পোস্ট, আমরা যে পোস্টের কন্টেন্টের বক্স যেগুলো আছে, ওই বক্সের ভিতরে ইমেজ নেওয়া আছে, ওই ইমেজগুলো কিন্তু তার ওয়াইড যতটুকু টোটালি সবগুলো নিয়ে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যেটা, যে কন্টেনার ভিতরে যাতে ইমেজগুলো থাকে, ওই ইমেজগুলোকে এক্স্যাক্টলি সিলেক্ট করা যাচ্ছে না। আমাদের কি স্টাইলটা ওইটা কাজ করতেছে না নাকি? আমরা ওইখান থেকে আবার দেখি। হ্যাঁ, পোস্ট কন্টেন্ট এর ভিতরে, আচ্ছা ওইটা কি সেভ দেওয়া হয়েছিল কিনা? পোস্ট কন্টেন্ট, এটা সেভ করলাম। হ্যাঁ, ওইটা তো সেভ করা ছিল না। এখন দেখি তো, এরপরও তো হচ্ছে না। পোস্ট কন্টেন্ট ক্লাসটা আসছে, তার ভিতরে যে ইমেজ যেটা আছে, কি দেখি তো এখানে কি আসলো। কোথায় জানি ভুল হচ্ছে আমাদের, ওইটা ঠিকঠাক আছে। আমরা স্টাইলটা একটু দেখি তো, স্টাইলটা ঠিকঠাক আসছে কিনা। আমাদের মেন স্টাইলটা কোথায়? আচ্ছা, ওইখানে তো ওই স্টাইলটা পায় নাই। আর এখানে যে কোডটা লিখছি, ওইটা তো পায় নাই, এই জন্য তো আসছে না। বুঝতে পারছি না এটা কোনটা আমাদের ওপেন হচ্ছে, যে স্টাইল ডট সিএসএস ভিজুয়াল, ওইখানে কোডটা কিন্তু আসছে না, এর জন্য এটা বারবার প্রবলেম করছে। আমরা একটু কেসটা ক্লিয়ার করি। এখন আসছে। ওই যে ক্যাশে, লোকালে তো ক্যাশ থাকে, ক্যাশ তো লোকালে তো ক্যাশটা ক্লিয়ার করে না। এখন ঠিক আছে। প্রবলেম কোথায় ছিল বুঝছেন? আমরা স্টাইল লিখতেছি এখানে ঠিকই, কিন্তু ওইটা লোড হয় নাই। কারণ প্রথমে যে স্টাইলটা লোড হয়েছে, ওইটাই কিন্তু বারবার লোড হচ্ছে, কিন্তু নতুন যে কোডিংটা করলাম ওইটা কিন্তু লোড হচ্ছিল না। যার কারণে ওইটা প্রবলেমটা হয়েছিল। আমরা যখন ক্যাশটা ক্লিয়ার করলাম, তখন কিন্তু ঠিকঠাক আছে সবগুলো। এখন দেখেন সবগুলো কিন্তু ডায়নামিক। ওইখানে টাইটেলটা কিন্তু ডায়নামিক, ওই টাইটেলটাও ডায়নামিক, ওই যে অথরের যে নামটা দিছিলাম ওইটা কিন্তু ডায়নামিক। তারপর ওই যে ডেটটা কিন্তু এখন ডায়নামিক। দেখেন জুলাই 28, আমরা ওই যে জুলাই 28 তারিখ ওই যে কি করছিলাম, ওই যে পোস্টগুলা করছিলাম, কোনো ক্লাসে জানি করছিলাম। এখন যদি আমরা নতুন একটা পোস্ট অ্যাড করি, কোথায় চলে আসবে বলেন তো? ওইটা হচ্ছে পোস্ট থাম্বনেইল। আমরা একটা কাজ করি, পোস্ট থাম্বনেইলটাকে আমরা ডায়নামিক করে নিই। এখানে কিছু আচ্ছা ওইটা কমেন্ট আউট করি আমরা। ভাই ওই ইমেজটা কিভাবে সাইজে আসবে দেখতে পারি না। কোনটা? ইমেজ হোয়াইট 100% যে ছিল। ওই যে আমরা ওইখানে স্টাইলে দিছিলাম, স্টাইল করে দিলাম, যে পোস্ট কন্টেন্টের ভিতরে যে পি আছে, পির ভিতরে যে ইমেজ যেটা আছে ওইটা হোয়াইট 100%। ওইটা তো আগেও ছিল না। হ্যাঁ, ওইটা আগে ছিল, বাট আমরা ওই যে ক্যাশটা ক্লিয়ার হয় নাই। ক্যাশ কি হয়ে গেছিল, যে প্রথম যে সিএসএস যেটা আছে শুধু এতটুকু লোড হয়েছিল, ওইটা লোড হয় নাই। আমরা যখন ক্যাশ ক্লিয়ার করলাম, ওইখান থেকে ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করলাম, তখন কিন্তু ওইটা ঠিকঠাক হয়ে গেছে। দেখেন ক্যাশ ক্লিয়ার করার আগে এরকম ছিল, এখন দেখেন আমরা ক্যাশ ক্লিয়ার করার পরে এখন যে রিলোড দেই, তখন দেখেন এখানে ক্লাসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আজ থাম্বনেইল, তাই না? থাম্বনেইলটাকে ডায়নামিক করব। ওইখানে যে থাম্বনেইলটা আছে, ওগুলো তো পোস্টের কন্টেন্ট, তাই না? থাম্বনেইলটা হচ্ছে ওইটা, টাইটেলের পরে যেটা ওইটা হচ্ছে থাম্বনেইল। ওইটা ডায়নামিক করব, ওইটাও ডায়নামিক করব। এভাবে একটা ব্লক নিব, ওইটা কিন্তু কমেন্ট আউট করা।
কাউন্ট আউট করছি কারণ হচ্ছে আমরা ওই ক্লাসগুলো নিব, ওই ক্লাসগুলো দিয়ে দিতে হবে, যেহেতু আমাদের ওই ইমেজের ক্লাসটা আছে তাহলে ওয়ার্ডপ্রেসেও তো ক্লাসটা দিতে হবে, তাই না? এজন্য আমরা কি করলাম, ওইখানে ওইটা রেখে দিলাম। দেন আমরা যখন ক্লাসগুলো নিয়ে নিব তখন এটা কেটে দিব। এটা পিএসপি ব্লক নিচ্ছে, ক্লোজ করে দিলাম। কি দেবো, দি পোস্ট থাম্বনেইল। সাইজ কেমন দেখেন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু সাইজ রাখা আছে। যে পোস্ট থাম্বনেইল সাইজ লিখে যদি আপনি সার্চ দেন, যে পোস্ট থাম্বনেইল সাইজ ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে কোডেক্সে যাই আমরা। আচ্ছা আমরা কোডেক্স ডেভেলপারে যাই, কোডেক্সে যাই, তার অনেক কন্টেন্ট কিন্তু কোডেক্স থেকে ওইটা দিয়ে মুভ করে দিতে। আমরা কোডেক্সে গেলাম, দেখেন ওইখানে কিছু সাইজ দেয়া আছে, যে থাম্বনেইল সাইজ মিডিয়াম, মিডিয়াম লার্জ, লার্জ ফুল। বুঝতে পারছেন আমার প্রত্যেকটার সাইজ কেমন দেখেন। মিডিয়ামের সাইজ কত আর ওগুলোর সাইজ কত। মিডিয়ামের থাম্বনেইলের সাইজ হচ্ছে 150 বাই 150, ওয়াইড 150 পিক্সেল, হাইটও 150 পিক্সেল। মিডিয়ামের সাইজ কত 300, ওয়াইড 300, হাইটও 300। মিডিয়াম লার্জের সাইজ এটা, লার্জের সাইজ এটা। এখন আমাদের যে সাইজের ইমেজ প্রয়োজন হবে, আমরা সাপোজ হচ্ছে মিডিয়াম লার্জ যেটা আছে ওইটাই থাকবে, মিডিয়াম লার্জ। ওই মিডিয়াম লার্জটা কোথায় দিব, ওইখানে দিয়ে দিলাম জাস্ট। তারপর এখানে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি, যদি ইমেজের কোনো অ্যাট্রিবিউট দেয়া থাকে তখন আমরা ওইটা দিব। বুঝতে পারছেন? এখন আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাট্রিবিউট দেয়া আছে ক্লাস, এখন ওই ক্লাস অ্যাট্রিবিউটটা দিব। দেন ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে তার ভ্যালু যেগুলো আছে ওগুলো আমরা পাস করে দিব। কিভাবে, একটা অ্যারের মাধ্যমে ওগুলো কাজটা করব। আমরা একটা অ্যারে নিব, যেহেতু একাধিক অ্যারে কি থাকতে পারে, অ্যাট্রিবিউট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই অ্যারের মাধ্যমে ওগুলো করতেছি। যে ক্লাস অ্যাট্রিবিউট কি ছিল, পোস্ট থাম্বনেইল আর ইমেজ ফ্লো, এই দুইটাই ছিল, যেটা নিয়ে নিলাম। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যায় ঠিকঠাক? জি স্যার, দেখা যায়। দেখা যায় স্যার। ঠিক আছে, এখন যদি সেভ করি আমরা, একটা রিলোড দিই, দেখতে পারবো যে ওইটা চেঞ্জ হয়ে তার অ্যাকচুয়াল যে ফিচার ইমেজ যেটা আছে, যে কোথায়, যে পোস্টের অল পোস্ট, 2 নম্বরে যাই আমরা, 2 নম্বর পোস্টে যে এডিট করলাম, ওইখানে যে থাম্বনেইলটা আছে ওইটাই কিন্তু শো করবে। ওইখানে দেখো 350424 দেখতে পাচ্ছি আমরা, ওইটাই লোড হবে এখানে। আমরা একটু রিলোড দিলে ওইটাই দেখতে পারবো। দেখেন প্রথম পোস্টে কোনো থাম্বনেইল দেয়া নেই, 2 নম্বর পোস্টে থাম্বনেইল। আর প্রথম পোস্টে জানি কোন থাম্বনেইল, যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে ওইটাতে কোনো থাম্বনেইল। 2 নম্বর পোস্টে থাম্বনেইল ওইটা, কিন্তু দেখেন ওইটাই কিন্তু শো করতেছে এখানে। আর 3 নম্বর পোস্ট যেটা আছে ওইটার থাম্বনেইল হচ্ছে ওইটা, ওইটাই শো করতেছে এখানে, ওইটা শো করতেছে এখানে। এখন কিন্তু আমাদের এটা কিন্তু ডায়নামিক। এখন একটা জিনিস দেখেন যেটা একদম বিশ্রী লাগতেছে, কারণ দেখতে পাচ্ছি আমরা কন্টেন্টের কিন্তু অনেক কিছু আছে, তাই না? এত লম্বা কন্টেন্ট প্রথম পেজে রাখবো না আমরা। আমরা ওইখানে জাস্ট দি কন্টেন্টের বদলে আমরা দি এক্সার্টটা দিয়ে দিব। দি এক্সার্ট দিলে কি হবে, যে সব কন্টেন্ট আসবে না, নির্দিষ্ট কিছু কন্টেন্ট আসবে। এখন যদি রিলোড দিই আমরা, এখন দেখেন পুরো কন্টেন্টটা কিন্তু আসে নাই, শুধু থাম্বনেইল আসছে, তারপর কিছু কন্টেন্ট আসছে, থাম্বনেইল আসছে, কিছু কন্টেন্ট আসছে, থাম্বনেইল কন্টেন্ট। স্যার, হ্যাঁ বলো। থাম্বনেইলে কোনো পিকচার আসে না কেন? থাম্বনেইলে ওইটা হচ্ছে একটা পিকচার, ওই যে ওইটা একটা পিকচার কিন্তু, বুঝতে পারছেন? তাহলে এটা আসলো। ওইটা আসছে ওই যে থাম্বনেইলে দেয়া আছে, এখানে পোস্টগুলোর থাম্বনেইলে দেয়া আছে। আগে তো স্যার এটা আসে না, পিকচার আসছিল। হ্যাঁ আগে আগে কোনটা আসছিল, আগে আসছিল ওইটা, আগে কোনটা আসছিল দেখো, আমি ওইটা একটু কমেন্ট করে রাখতেছি।
আগে আসছিল ওইটা, বুঝতে পারছো? ওইখানে যে ইমেজ যেটা আছে ওইটা হচ্ছে স্ট্যাটিক একটা ইমেজ আসছিল আমাদের ওইখান থেকে, অ্যাকচুয়ালি ইমেজটা ওই ইমেজ যেটা আছে ওইটা আসছিল, কিন্তু আমরা পরবর্তীতে এটা ডায়নামিক করে নিয়েছি, বুঝতে পারছেন? তারপর ডায়নামিক ইমেজ আসছে, ডায়নামিক কোথায় থেকে আসছে? ওইখান থেকে আসছে। দেখো ওইটা হচ্ছে ফিচার, আমরা চেঞ্জ করি একটু, আমরা ওইটার অন্য একটা ইমেজ দিই মিডিয়া লাইব্রেরি থেকে। তাহলে ওইটা দিলাম, দেখো কোন পোস্টে, যে মিনিমা নামে একটা পোস্ট আছে, ওইটাতে আমরা একটা থাম্বনেল দিলাম। এখন যদি আমরা একটু রিলোড দিই বা একটা কাজ করে এখানে ওই কমেন্টটা তুলে দিই, ওইটা তুলে দিলাম, ওইটা কমেন্ট করে রাখি, ওইটা কমেন্ট করে রাখার তখন ওইটা আমি তুলেই দিলাম, ওই জন্যই। আর এখন যদি সেভ করি, আমরা একটা রিলোড দিই, তাহলে মিনিমা কোনটা, হ্যাঁ ওইটা, ওইটার থাম্বনেল কোনটা দেখতে পারবো আমরা, ওইখানে যে থাম্বনেলটা দিছি ওইটাই কিন্তু আমরা ওইখানে দেখতে পারবো। একটু রিলোড দিই, দেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি আমরা একটু ব্রেকে যাই, আমি একটু ইমার্জেন্সি যেতে হবে, একটু ব্রেকে যেতে হবে, 4টার দিকে বন্ধ হয়ে যাবে, আমি আসতেছি, আধা ঘন্টার ভিতরে চলে আসবো। আপনারা আধা ঘন্টার জন্য ব্রেকে যান, কয়টা আসবেন? 3:48, ওকে স্যার। 4টা, 4:18, 4:20। 4:20 সবাই চলে আসবেন। আচ্ছা Yes, sir. সবাই সবাই লিভ নেবেন না, সবাই লিভ নিলে কিন্তু আবার কি হয়ে যাবে, দুইটা ক্লোজ হয়ে যাবে। আমরা কতটুকু করছিলাম? টাইটেল, কন্টেন্ট, ডেট, তারপর এখানে কি যে অথর, থাম্বনেল, ওগুলো কিন্তু ডাইনামিক্যালি চলে আসছে আমাদের কোথায় থেকে, ড্যাশবোর্ড থেকে কিন্তু ওগুলো আসতেছে। এখন আমাদের বাকি রয়ে গেছে ওই যে ট্যাগ যেগুলো আছে, ওই ট্যাগগুলো কিন্তু এখনো ডাইনামিক নেই, দেখতে পাচ্ছি সবগুলো সেম। ট্যাগগুলো কোথায় দিব আমরা? ওই যে পোস্টের এডিটর মোডে গেলে আমরা দেখতে পাই যে ডান পাশে ওইখানে ট্যাগ দেওয়ার অপশন থাকে, ওইখানে আমরা একটা পোস্টে যে ইটি অ্যাড সেট আমরা এখানে দিলাম, ট্যাগ দিলাম, যেটা আমরা দেখানো ওই দুইটাই ট্যাগ দিলাম, আপডেট করি, দেখতে পারবো যে কোনো চেঞ্জ নাই, কারণ ওগুলো তো এখনো ডায়নামিক করা হয় নাই, তাই না? কিভাবে ডায়নামিক করতে পারি? একটা টেমপ্লেট ট্যাগ আছে যে ট্যাগ লিস্ট, ডিপ ট্যাগ লিস্ট, আমরা একটু দেখি, ডিপ ট্যাগ লিস্ট না কি জানি ছিল, ডাব্লিউপি ট্যাগ লিস্ট না কি জানি ছিল। ট্যাগ লিস্ট ডাব্লিউপি লিখে সার্চ দিলেই চলে আসবে। কোডেক্সে যাই, গেট দি ট্যাগ লিস্ট, হ্যাঁ গেট দি ট্যাগ লিস্ট, মনে থাকে না অনেকগুলো। দেখেন ওইখানে কিন্তু গেট দি ট্যাগ লিস্টে কিছু জিনিস আছে, ওইখানে কিছু প্যারামিটার আছে, বিফোর, সেপারেটর, আফটার, বুঝতে পারছেন? বিফোর, সেপারেটর, আফটারটা হচ্ছে এতটুকু হচ্ছে কি বিফোর, দেখেন ট্যাগ লিস্টের এতটুকু হচ্ছে বিফোর, আর ওই দুইটাই হচ্ছে কি সেপারেটর, রাইট? আর ওইটা হচ্ছে কি আফটার। আমরা ওটা একটু কমেন্ট করে রাখি, এখানে একটা পিএইচপি ব্লক নেই, গেট দি ট্যাগ লিস্ট, বিফোরে কি দিব আমরা, বিষয়টা একটু বুঝেন।
বিফোর আমরা এতটুকু দিব, এটা হচ্ছে বিফোর আমাদের। আচ্ছা আমরা কোডিং করে দিই। প্রথমে ইউএল, তারপর এলআই, তাই না? ওইটা হচ্ছে বিফোর। সেপারেটর কি, যে এলআইটা ক্লোজ হবে, আচ্ছা আমরা তো কোটেশন লাগবে তাই না? কোটেশন মার্ক না দিলে হবে না। স্যার এটা ক্লোজিং এর লাগবে না? হ্যাঁ ক্লোজিং হবে, অবশ্যই ক্লোজিং হবে, ক্লোজিং করতে চাই। ক্লোজ হবে আবার স্টার্ট হবে, এটা হচ্ছে সেপারেটর। এলআইটা স্টার্ট হবে। আর আফটার কে, যে এলআইটা ক্লোজ হবে আবার ইউ, আবার ইউএলটাও ক্লোজ হবে, দুইটাই ক্লোজ হবে একসাথে, তাই না? ওই যে ওইটা, ওই দুইটা। এলআইটা ক্লোজ হইলো, আবার ইউএলটাও ক্লোজ হইলো। আমাদের কমপ্লিট আইডিটা দিতে পারি না, এটা দিলাম না আমরা। বিফোর, সেপারেটর, আফটার, ওইগুলো দিলাম। দেন ওগুলো স্যার এখানে যদি এলআই এলআই যদি থাকে আবার পাঁচটা থাকে তখন বুঝে নাই, বুঝে নাই। এখানে তো এলআই তিনটা, লিস্ট আইটেম তিনটা, যদি পাঁচটা বা চারটা না এরকম ওইটা অটোমেটিক জেনারেট করে নেবে, 5টা না 10টা 50টা হলেও ওইটা নিয়ে নেবে। আমরা যে এখানে সেপারেটর দিয়ে দিছি, জাস্ট এতটুকুই দিয়ে দিলাম, আর কিচ্ছু না। যদিও এখানে এলআই দুইটা, বাট ওইখানে যদি 10টা ট্যাগ থাকে তখন ওইটা 10টা এলআই জেনারেট করে নেবে, ওয়ার্ডপ্রেস ওইটা করবে, আমাদের কোনো কিছু করা লাগবে না। এখন আমরা কি করলাম, সেভ করলাম, এটা তুলে দিতে পারি, তো রাখার প্রয়োজন নেই। তো এখানে অবশ্যই পিএইচপিটা ক্লোজ করতে হবে, তাই না? এখন যদি আমরা একটু রিলোড দিই ব্রাউজারে গিয়ে, আমরা ওইখানে চেঞ্জ করছিলাম ইটি অ্যাডস এর, ওইখানে আমরা ওগুলো দেখি ঠিকঠাক আছে কিনা। এখন আচ্ছা ইকো করতে হবে, তাই না? আমাদের গেট, ওই যে গেট কিওয়ার্ডটা অ্যাড করলে দেখি একটু, ইকো, হ্যাঁ অবশ্যই। আমরা ওইখানে যে আমরা দেখেন বিষয় একটু, একটা জিনিস বোঝার আছে এখানে। আমরা যখন দিয়ে পোস্ট থাম্বনেইল দিছিলাম অথবা ব্লগ ইনফো, ওগুলো ডিরেক্ট যখন দিব, আমরা যখন দি অথরের ক্ষেত্রে কিন্তু কি নাই, ইকো নাই, বাট গেট দি ডেট, গেট কিওয়ার্ডটা অ্যাড করলে অবশ্যই ইকো করতে হবে ওইটা। আমরা সেম ভাবে যে ওইখানে যে ট্যাগ লিস্ট যেটা করছিলাম, ওইটা তো ইকো, গেট দি ট্যাগ লিস্ট, তাই না? এজন্য আমরা কি দিব এখানে, ইকো, অবশ্যই ইকো। এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখেন চলে আসছে, ট্যাগটা চলে আসছে। ওগুলাতে ট্যাগ দেয়া নাই, জাস্ট একটাতে দেয়া আছে, একটা পোস্টে ট্যাগ দেয়া ছিল, ওই দুইটাই চলে আসছে এখানে। প্রথমটাতে দিই ট্যাগ কিছু দেখা যায়। এটাতে কিছু ট্যাগ অ্যাড করি, আপডেট করি, আপডেট হয়ে গেছে। রিলোড দিয়ে আমরা দেখতে পারবো যে ওইখানে ট্যাগ চলে আসছে। যদি ট্যাগ থাকে ট্যাগ চলে আসবে, যদি না থাকে আসবে না, দেখেন চলে আসছে। বুঝতে পারছেন কাজগুলো কিভাবে হয়েছে, ডায়নামিক। আচ্ছা ওইখানে আরেকটা জিনিস দেখেন, আমরা যে ডেটটা আসছে, ডেটটা কিন্তু একটা ফরম্যাটে আসছে। প্রথমে জুলাই আসছে, তারপর তারিখ আসছে, তারপর ইয়ার আছে, তাই না? আমরা চাইলে কিন্তু ওইটা চেঞ্জ করতে পারি, ওইটা ফরম্যাটটা, ডেট ফরম্যাটটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, যে ড্যাশবোর্ড থেকে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা যদি কোথায় যাই, সেটিংস থেকে জেনারেলে যাই, তো দেখি কোন জায়গায় জানা ছিল ওইটা ডেটটা। হ্যাঁ ওইখানে, দেখুন ওইখানে যেভাবে আছে ওইভাবে কিন্তু শো করতেছে।
আমরা যদি ওইটা দেই, সাপোজ ওইটা দিলাম, তখন কিন্তু ওই ফরম্যাটে দেখাবে ডেটটা। আমরা চাইলে কাস্টম ফরম্যাট অ্যাড করতে পারি। কিভাবে ওগুলো অ্যাড করবো? আমরা যদি এখানে যে ডেট ফরম্যাট ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেই, ডেট ফরম্যাট ওয়ার্ডপ্রেস, এটা মুভ করে ফেলছে তারা ওয়ার্ড ডেভেলপার ডট ওয়ার্ড, আমরা এখানে গেলাম। দেখেন এল দিয়ে কি ফুল নেম অফ দ্য ডে অফ দ্য উইক। দেখেন বিষয়টা দেখেন, লোয়ার কেসের এল, লোয়ার কেসের এল আর আপার কেসের কিন্তু ডিফারেন্ট। এফ দিলে কি হবে? ফুল নেম ফর দ্য মান্থ। এফ দিলে ফুল নেম আসবে, আর জে দিলে কি হবে? দ্য ডে অফ দ্য মান্থ। আমরা একটা কাজ করি, একটু কাস্টম ভাবে দেই। সাপোজ এখানে দেখেন ডি দিলে কি হবে? এরকম যে নিউমেরিক উইথ লিডিং জিরো, হ্যাঁ জিরো সহ আসবে। যে ডি দিলে, যে দিলে নিউমেরিক উইথাউট লিডিং জিরো, হ্যাঁ ওগুলা দেখলে কিন্তু আপনারা একটু বুঝতে পারেন। আমরা চাইলে আমরা সাপোজ দিলাম ওইটা, প্রথমে ওইটা দিলাম, ওইটা না উইক না, আমরা শুধু ডে অফ দ্য মান্থ, মন্থ। আমরা একটা কাজ করি, ওইরকম ভাবে দিই। এম দিব, তাতে প্রথমে কি মাসের নাম থাকে। আচ্ছা আমরা একটু অন্যভাবে দেই, এস starting for the day of the month, হ্যাঁ ফিফথ, 15th, 1st, 2nd, ওইরকম ভাবে দিই। এস দিব, আমরা প্রথমে এস দিই, এস দিলাম, তারপর একটা স্পেস দেওয়া যায়, আপার কেসের এস, স্পেস দিলাম, তারপর মাসের নাম আসবে, তখন আমরা কি দিব? হ্যাঁ এফ, এস এফ। আচ্ছা আপার কেসের এফ দিব অবশ্যই। তারপর কাজ করি যে ইয়ার, ইয়ারটা কোথায়? হ্যাঁ আমরা ওয়াই, আপার কেসের ওয়াই দিয়ে দিলাম। আমরা কোনো কমা দিলাম না, জাস্ট স্পেস দিলাম, আর কিছু না। ওয়াই এস এফ ওয়াই দিলাম, সেভ করি, রিলোড দিই। দেখেন ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে আছে। এখানে শুধু ঠিক আছে, আমরা একটু কিটা দিতে হবে, যে এন মান্থের এম দিই, এম। ঠিক আছে, এখন দেখেন ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওইরকম ভাবে যে কোনো ফরম্যাটে দিতে পারে। অনেক সময় দেখুন অনেক পিএইচডিতে বা অনেক ডিজাইনে বিভিন্ন ফরম্যাটের থাকবে, তখন যে কোনো ফরম্যাট থাকলেও কিন্তু আমরা এটা কাস্টম ভাবে করতে পারবো। বুঝতে পারছেন? ডিটেইল বিষয়টাকে সবাই বুঝছেন কিনা একটু বলেন তো। জি স্যার, বুঝতে পারছি। একদম ইজি বিষয়গুলো, তো ডিপলি আলোচনা করার প্রয়োজন নেই। আচ্ছা আমরা ওইটা পরবর্তীতে করব, ওইটা একটা সাইড বার দিয়ে আমরা সাইড বার রেজিস্টার করে ওইটা করব। ওইখানে আরো কিছু জিনিস যেগুলো আমরা আলোচনা করি। আমরা চাইলে কিন্তু ওইখানে কন্ডিশনাল ট্যাগও কিন্তু অ্যাড করতে পারি। আমরা একটা কাজ করি, প্রথম যে একটা পোস্ট আছে, সাপোজ আর ড্যাশবোর্ডে যাই, পোস্ট, এডিট করলাম, হ্যালো ওয়ার্ল্ডের কোনো ফিচার ইমেজ নাই ভাই। আমরা কন্ডিশনাল ট্যাগও কিন্তু অ্যাড করতে পারি। দেখেন সাপোজ ওইখানে দিয়ে পোস্ট থাম্বনেইল দিলাম, তাই না? আমরা একটা কাজ করি, এটা একটু কাট করি, তো দিয়ে পোস্ট থাম্বনেইল দিয়ে একটা কাট করি, কাট করলাম। দেখেন কিভাবে কন্ডিশন অ্যাড করব, যে ইফ হ্যাজ পোস্ট থাম্বনেইল,
যদি পোস্ট থাম্বনেল থাকে তখন যাতে কি হয় ওইটা শো করে। আর যদি পোস্ট থাম্বনেল না থাকে else আমরা ওইখানে যেটা দিব ওইটাই আসবে। দেখুন ওইটা অনেক সময় কি হয় আমরা ওইখানে ওই যে কন্ডিশনটা দিতেও পারি নাও দিতে পারি, বাট দিলে কি হবে যে অনেক সময় অনেক পোস্টের থাম্বনেল নাও থাকতে পারে, তখন হয়তো আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিব যে কি যে নো ফাউন্ড পোস্ট থাম্বনেল ওরকম কিছু একটা দিয়ে দিতে পারে। অথবা ওয়ার্ডপ্রেসের প্রথম যেদিন আলোচনা করে দিন কন্ডিশনাল ট্যাগ, আপনাদের ধারণা দিই যেহেতু অত বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। কন্ডিশনাল ট্যাগ লিস্ট, টেমপ্লেট ট্যাগ, টেমপ্লেট ট্যাগ WP। কন্ডিশনাল ট্যাগ লিস্টগুলো একটু দেখেন, একটু নিচে গেলেই কিন্তু কি কন্ডিশনাল ট্যাগ লিস্ট যদি আর্কাইভ থাকে তখন যাতে একটা থাকে, যদি আর্কাইভ না থাকে তখন যাতে অন্যটা থাকে। তো যদি পেজ হয় তখন যাতে একটা দেখায়, আমরা একটা কন্ডিশন এরকম আর কি, যদি পেজ হয় তখন যাতে একটা কন্টেন্ট দেখায়, যদি পেজ না হয় পোস্ট হয় তখন যাতে অন্য কোনো কন্টেন্ট বা এরকম কিছু। দেখুন অনেক কন্ডিশনাল ট্যাগ আছে। সাপোজ আমরা একটু আগে দিচ্ছিলাম যে দি কন্টেন্ট, তাই না, দি এক্সার্ট, ওইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি যদি সিঙ্গেল পেজ হয় তখন তাতে কন্টেন্ট দেখায়, সিঙ্গেল পেজ না হলে কি দেখাবে দেখেন ইফ ইজ সিঙ্গেল, সিঙ্গেলটা বুঝেন, সিঙ্গেলটা কি দেখেন আমি একটু আপনাদের বুঝাই, আগের জায়গায় যাই। আচ্ছা ওইটা কি সিঙ্গেল পেজ ওইটা না হোম পেজ বলেন তো, ওইটা কোন পেজ? হোম পেজ। হোম পেজ, রাইট। কোন জায়গায় এরর দেখাইছে? হ্যাঁ, আমরা একটা কাজ করি, সিঙ্গেল পেজ তো মনে হয় যে কোনো পোস্টের মধ্যে ক্লিক করার পর যে পেজটা, রাইট রাইট, প্রথম জায়গায় ফিরে যাই। ওইটা হচ্ছে হোম পেজ। সিঙ্গেল পেজ কোনটা? যখন আমরা হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করব, ক্লিক করার পরে যখন যে পেজটা ওপেন হবে তখন ওইটা হচ্ছে কি সিঙ্গেল পেজ। কিন্তু আমরা ওইটা কিন্তু ক্লিকেবল নাই এখন, আমরা ওইটাকে ক্লিকেবল করি, দেন ক্লিকেবল করার পরে কিন্তু আরেকটা কাজ আছে, ক্লিক করার পরে কোন পেজে যাবে ওইটা কিন্তু আমরা একটা ডায়নামিক একটা ট্যাগের মাধ্যমে ওইটা করব। দেখেন আমরা থাম্বনেইলটা কোথায় বা টাইটেল, ওইটা হচ্ছে টাইটেল না, আমরা ওইটা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিচ্ছি, আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, ওটা ক্লোজ করব কোথায়, ওখানে ক্লোজ করে দিলাম। তাতে টোটাল যে টাইটেল যেগুলো আছে সবগুলো যাতে কি হয় ক্লিকেবল হয়। আর কোন জায়গায় যাবে ওইটা আমরা একটা টেমপ্লেট ট্যাগ দিব যে দিয়ে পারমালিঙ্ক, প্রত্যেকটা পোস্টের যাতে তার নির্দিষ্ট যে লিঙ্ক আছে ওই লিঙ্কে যাতে যায়, পিএইচপি দিয়ে পারমালিঙ্ক। অবশ্যই ক্লোজ করবো এখানে আমরা। সবগুলা কিন্তু দেখেন ক্লিকেবল। ক্লিক করলাম, দেখেন ইউআরএলটা চেঞ্জ হয়ে কিন্তু একটা পোস্টে আসছে এখন। যা জানতে শেষ হোক আলোচনা করে পড়ো।
প্রত্যেকটা ফাইলে কিন্তু এখন ক্লিকেবল। ক্লিক করার পরে কোথায় যায়, যে সিঙ্গেল পেজে তাদের দেখেন তার ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে ওই পেজের বা ওই পোস্টের সব কন্টেন্টগুলো কিন্তু একটা পেজে শো করে, বুঝতে পারছেন? দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে ওইটা হচ্ছে কি হোম পেজ, আর যখন ক্লিক করব তখন ক্লিক করার পরে যেটা আসবে ওইটা হচ্ছে কি সিঙ্গেল পেজ, তাই না? এবং সিঙ্গেল পেজে কি আমরা এক্সার্ট দেখাবো, নির্দিষ্ট কন্টেন্ট দেখাবো, না ফুল টোটাল যে কন্টেন্ট যেগুলো আছে সবগুলোই যাতে দেখায়, ওইটাই তো আমরা চাই, তাই না? আমরা যখন হোম পেজে থাকবো, হোম পেজে থাকা অবস্থায় যাতে এক্সার্ট দেখায়, নির্দিষ্ট একটা কন্টেন্ট দেখায়, কিন্তু যখন আমরা সিঙ্গেল পেজে যাব তখন যাতে কি হয়, সব কন্টেন্ট চলে আসে যাতে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোম পেজে যে কন্টেন্ট আছে, যে সিঙ্গেল পেজও সেম কন্টেন্ট, আমরা সব পোস্টে কিন্তু সেম দেখতে পাচ্ছি। দেখেন সব পেজে সেম। আমরা ওই জিনিসটা কিভাবে করব, কোনটা করব, যে হোম পেজে থাকা অবস্থায় যাতে এক্সার্ট দেখায়। আচ্ছা, এক্সার্ট বুঝছেন তো সবাই? এক্সার্ট হ্যাঁ স্যার। হ্যাঁ নির্দিষ্ট কোনো একটা অংশ। হ্যাঁ, আমরা ওইটা একটা কন্ডিশন ট্যাগের মাধ্যমে এটা করে নেব, যে ইফ ইজ সিঙ্গেল তখন যখন সিঙ্গেল থাকবে তখন যাতে কি হয়, যে দি কন্টেন্ট শো করে, দি কন্টেন্ট। এখানে এলস দিব, যদি সিঙ্গেল না হয় তখন যাতে কি দেখা যায়, দি এক্সার্ট। এই কন্ডিশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যখন সিঙ্গেল পেজ হবে তখন কন্টেন্ট, পুরো কন্টেন্টটা দেখাবে, যখন সিঙ্গেল হবে না তখন এক্সার্টটা দেখায়। একটা রিলোড দিই এখন আমরা। আচ্ছা, কোন জায়গায় এরর দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে স্যার। বুঝেছো হবে মনে হয়। আচ্ছা, তাও তো ভুল, কোথায় কোথায় জানি কি এলো, দি কন্টেন্ট। এই সিঙ্গেলের মধ্যে মনে হয় কোটেশন হবে। স্যার 70 নম্বর লাইনের 5 প্যাকেট কি ঠিক আছে? হাতটা ওইটা হ্যাঁ, ওইটা তো ইফের সাথে, ওইটা হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে ওইটা, ওইটা হচ্ছে ওই দুইটা। ঠিক আছে, তাহলে প্রবলেম কোথায়? একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু কন্ডিশনটা একটু দেখে নেই, কোথায় জানি দেখছিলাম কন্ডিশনটা। হ্যাঁ, আচ্ছা ওইখানে তো আরেকটা জিনিস। ওইটা তো ওইখানে হবে না, ওইটা হবে ওইখানে। ঠিক আছে, বুঝলেন? আমরা ইফের কন্ডিশনটা একটু দেখেন কিভাবে। শুধু ইফের কন্ডিশনটা লিখি, ইফ ওইরকমই তো দিই, তাই না? তারপর এখানে আসছে ওই কন্ডিশন, ঠিক আছে। তো এখন আমরা যে ইফ ইজ সিঙ্গেলটা আমরা
ওইটার ভিতরে হইতে হবে, দ্যাট মিনস ওইটা এখানে 3টা হবে, এরকম 2টা হবে। আমরা একটু পরে দিয়ে দিলাম, সেজন্য এরকম আসে নাই। ওইটা তুলে দিই এটা। if each single যখন সিঙ্গেল থাকবে তখন কন্টেন্ট, যখন সিঙ্গেল থাকবে না তখন একটা রাইট। এখন ঠিক আছে। এখন কিন্তু এক সার্ট দেখাচ্ছে, নির্দিষ্ট কন্টেন্ট দেখাচ্ছে, তাই না? আমরা একটু ভিতরে যাই, আমরা দেখতে পাচ্ছি টোটাল কন্টেন্ট। যখন সিঙ্গেল পেজ তখন দেখুন অনেক কন্টেন্ট গুলো আসছে। আমরা এরকম কন্ডিশন দিয়ে দিয়ে কিন্তু করতে হবে অ্যাকচুয়ালি, অথবা ওই তো স্যার ওই সময় আসলো না কেন? কোনটা? কারেন্ট চলে গেছে তো দেখতে পাই, ওই যে ইরোর দেখালো যে। না, এরর আমরা ওই যে কন্ডিশনটা ওইখানে লেখা ঠিক হয় না, আমরা ওইখানে যেটা ছিল ওইটা লাস্টে দিয়ে দিতাম, ওইটা দিয়ে দিতাম ওইখানে, তার কারণে হয় নাই, ওইটা থাকবে ওইখানে। আমরা কিন্তু আরো অনেকভাবে করা যায়, আমরা কন্ডিশন ছাড়াও কিন্তু কি করতে পারি, ওইখানে একটা কি নিব, একটা সিঙ্গেল ডট পিএইচপি নামে একটা টেমপ্লেট নিব, একটা ফাইল নিব, নেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু যখন আমরা ক্লিক করব, যখন একটা পোস্টে ক্লিক করব, তখন সিঙ্গেল ডট পিএইচপিতে যে কন্টেন্ট যেগুলো আছে ওইগুলোই কিন্তু শো করবে। এটা হলো ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট হায়ারার্কি বলে ওইটাকে, বুঝতে পারছেন? নির্দিষ্ট কিছু কাজের জন্য নির্দিষ্ট কিছু টেমপ্লেটের নাম তারা কি করে, সাজেস্ট করে। আমরা যদি তাদের কোডেক্স হেল্পে যাই, যে ওয়ার্ডপ্রেস ডিফল্ট টেমপ্লেট দিকে যদি সার্চ দিই, যে ওয়ার্ডপ্রেস ডিফল্ট টেমপ্লেট, আমরা তো টেক্সট কালার না, টেমপ্লেট। ডিফল্ট টেমপ্লেট কি কি দেখেন, index.php, style.css, rtl, comment.php, front page, ওগুলো হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট টেমপ্লেট। এখন যদি আমরা হোম পেজ দেই, হোম পেজ ডট পিএইচপি, তখন কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপি রেখে কোনটা লোড হবে, হোম পেজ ডট পিএইচপিটা লোড হবে। হেডার সিঙ্গুলার, ওইটা বোঝার জন্য আমরা ওগুলো আস্তে আস্তে বুঝবেন, আপনারা হয়তো এখন সবার হয়তো নাও বুঝতে পারেন, বাট আপনারা বুঝবেন আস্তে আস্তে। আমরা ওইটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিই। তারপর এখানে আরেকটা ফাইল নেই আমরা, যে সিঙ্গেল ডট পিএইচপি, সিঙ্গেল ডট পিএইচপি নিলাম। এর ভিতরে আমরা জাস্ট একটা ছোট্ট একটা কি রাখি, পিএইচপি একটা কোড রাখি, যে ইকো সিঙ্গেল পেজ দিলাম। টেমপ্লেট হায়ারার্কিটা বোঝার জন্য ওগুলা করতেছি আর কি। রিলোড দিই আমরা, যখন ক্লিক করব তখন কোনটা লোড হবে বলেন তো? ওই পোস্টটা লোড হবে না সিঙ্গেল ডট পিএইচপি টা যেটা আছে ওইটা লোড হবে? ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল পেজ, যেটা আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল ডট পিএইচপি যদি আমরা দিয়ে দিই, এখানে সিঙ্গেল ডট পিএইচপি নামে যে ফাইলটা দিব, ওই ফাইলটাই লোড হবে সিঙ্গেলের ক্ষেত্রে, বুঝতে পারছেন? এখন আমরা চাইলে যে সিঙ্গেল পোস্টে আমরা নির্দিষ্ট কোনো ডিজাইনের একটা কি করতে পারি, দিয়ে দিতে পারি। সাপোজ আমরা একটা কাজ করি, যে পুরোটা নিয়ে নিই, পুরোটা এখানে দিয়ে দিলাম, যে হোম পেজে যেভাবে আছে সিঙ্গেল পেজ ওইভাবে থাকবে, বাট কিছু ডিফারেন্ট থাকবে। ডিফারেন্ট কি, সবগুলো সেন্টার রান হয়ে থাকবে। আমি এখানে কিছু, এইখানে 4 না, আমরা 4 না, ওইটা হবে 12, আমরা 12 ডিফারেন্ট করে দিচ্ছি, যে সিঙ্গেল পেজ আর হোম পেজ যাতে একটু ডিফারেন্ট থাকে, ওইটা 12 দিয়ে দিলাম। ওইটা তো 12 আছেই, ওইটা না 11, ওইটা 12 দিয়ে দিলাম। আর
যে পোস্ট ডিটেল এটা টেক্সট সেন্টার থাকবে, টেক্সট সেন্টার, ওইটাও টেক্সট সেন্টার থাকবে। যে পোস্ট ডিটেলস কোথায়, টেক্সট সেন্টার। একটু দেখি, রিলোড দিই। আমরা টাইটেল যেটা আছে ওইটাও সেন্টার অ্যালাইন করে দিই, পোস্ট টাইটেল যেটা আছে ওইটাও টেক্সট সেন্টার। আমরা একটু হোম পেজে যাই। এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজের স্টাইল দেখতে পাচ্ছি আমাদের একটু ডিফারেন্ট, তাই না? যখন ক্লিক করব তখন এটা হচ্ছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজের স্টাইল কিন্তু ডিফারেন্ট। দেখেন এটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো বুঝতে পারছেন তো? আমরা ওইখানে যে সিঙ্গেল ডট পিএসপি নামে যে ফাইলটা নিছি ওইটা কিন্তু লোড হয়েছে এখানে। তারপর ডিফল্ট টেমপ্লেট আছে, সাপোজ পেজ ডট পিএসপি। আমরা যখনই কোনো পেজ ক্রিয়েট করব, যখনই নতুন কোনো পেজ ক্রিয়েট করব তখন কোন পেজটা লোড হবে, যে পেজ ডট পিএসপি যেটা আছে ওইটাই লোড হবে। তারপর ফ্রন্ট পেজ ডট পিএসপি আছে। ফ্রন্ট পেজ কি, যখনই আমরা সাপোজ ওইখানে তিনটা, একটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি, একটা হচ্ছে হোম পেজ ডট পিএসপি, একটা আছে ফ্রন্ট পেজ ডট পিএসপি। সবগুলো একটু সিমিলার, তাই না? হোম পেজ, ফ্রন্ট পেজ, ইন্ডেক্স ডট পিএসপি সবগুলোই সিমিলার, কিন্তু ওই তিনটার মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। আমরা যদি তিনটাই থাকে তখন ফ্রন্ট পেজটা লোড হবে, যদি দুইটা থাকে সাপোজ ফ্রন্ট পেজ বাদে যে হোম পেজ আর ইন্ডেক্স ডট পিএইচপি, হোম ডট পিএইচপি আর ইন্ডেক্স ডট পিএইচপি, যখন যদি দুইটা থাকে তখন কোনটা লোড হবে, যে হোম পেজ। আর ফ্রন্ট পেজ দিয়ে দিলে ফ্রন্ট পেজটা লোড হবে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি। বা যদি ডিফল্ট টেমপ্লেট দেখি, একটু একটু নোট করে নেবেন, ডিফল্ট টেমপ্লেট বিষয়গুলো একটু নোট করে নেবেন। তারপরে যে টেমপ্লেট হায়ারার্কি বিষয়গুলো একটু নোট করে নেবেন। এত ডিটেইলসে আমি তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন আমার কথা, না প্রবলেম হচ্ছে? একটু কঠিন হলেও কন্টিনিউ করেন, সমস্যা নেই, এগুলো বুঝতে পারবেন আস্তে আস্তে। একটু কথা বলেন তো দেখি, এতক্ষণ যা বললাম সেগুলো কি বুঝছেন কিনা? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারছি, স্যার বুঝতে পারছি স্যার, একটু করে ইন্টারভিউ বোঝা যাচ্ছে। হুম। আচ্ছা, এখন আমরা ওই কন্ডিশন ছাড়াও কিন্তু কাজ করতে পারি। সাপোজ ইন্ডেক্স ডট পিএইচপি তে কি দিয়ে দিলাম, আমরা কোনো কন্ডিশন দিলাম না এখানে, ওইখানে দিয়ে দিলাম ডিএক্সাপ্ট। স্যার নামাজের ব্রেক দিবেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা ডিএক্সাপ্ট দিয়ে দিলাম ইন্ডেক্স ডট পিএইচপি তে। আর সিঙ্গেল ডট পিএইচপি তে আমরা কি করলাম, যে ডি কন্টেন্ট, আমরা কোনো কন্ডিশন ট্যাগ দিলাম না, কারণ কন্ডিশন দেওয়ার তো প্রয়োজন নাই। হোম পেজে থাকা অবস্থায় একটা টেমপ্লেট লোড হচ্ছে, কিন্তু সিঙ্গেল পেজে গেলে তো আর ইন্ডেক্সটা লোড হবে না, তাই না? কোনটা লোড হবে, সিঙ্গেল ডট পিএইচপি। যদি সিঙ্গেল ডট পিএইচপি লোড হয় তখন সিঙ্গেল ডট পিএইচপি যে টেমপ্লেট ট্যাগ আছে ওইটাই তো কাজ করবে। সেভ করলাম, ওইটাও সেভ করলাম, এখন কোনো কন্ডিশন ট্যাগ নাই। এটা রিলোড দেই। এখন কোথায় আছি আমরা, হোম পেজে, তাই না? যখন সিঙ্গেল পেজে যাব তখন দেখেন কোনটা দিয়ে কন্টেন্টটা কিন্তু লোড হয়ে যায়। আচ্ছা, সিঙ্গেল পেজে গেলে কি আমাদের ওইটা লিংক আপের প্রয়োজন আছে? আর আমাদের হোম পেজ থাকলেই তো কি থাকবে, টাইটেলটা ক্লিকেবল থাকবে, কিন্তু সিঙ্গেল পেজে গেলে কি টাইটেলটা ক্লিকেবল থাকবে? প্রয়োজন নাই তো। তখন আমরা কি করব, যে হোম পেজে থাকা অবস্থায় ইন্ডেক্স ডট পিএইচপি তে আমরা কি করলাম, যে টাইটেল ট্যাগটা একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখছি, রাইট? কিন্তু সিঙ্গেল পেজে গেলে আমরা অ্যাঙ্কর ট্যাগ তুলে দিব, ওইটা দরকার নেই আর। এখন তো এটা ক্লিকেবল না, এটা ক্লিক হওয়ার দরকার নেই, কারণ ওইখানে ক্লিক করলে ওই পেজে আসবে। যদি ওই পেজ লোড হওয়া থাকে আমাদের, তাই তো ওই পেজে আবার রিলোড করার কোনো প্রয়োজন নাই। দেখেন হোম পেজে থাকা অবস্থায় ক্লিকেবল আছে, সিঙ্গেল পেজে গেলে নতুন স্টাইল আসছে,
কন্টেন্টও নতুন আসছে, ওইটা ক্লিকেবল আর নাই। কারণ আমরা হোম পেজে কি করছি, index.php তে আমরা ক্লিকেবল রাখছি, single.php তে কিন্তু আমরা ক্লিকেবল রাখি নাই। একটু বোঝার বিষয়, যদি বোঝেন তাইলে কিন্তু সহজ, সবগুলো কিন্তু সহজ। আচ্ছা, তাইলে আমাদের টেমপ্লেটে আর কি কি বাকি রইলো কাজ করার? আমাদের স্যার প্রেজেন্ট হ্যাঁ, পেজিনেশন, রাইট রাইট। আমরা কি নামাজের ব্রেকে যাবো? আচ্ছা, 30-এ সবাই চলে আসুন, 30-এর পরে আমরা পেজিনেশনটা দেখে নেবো। আমাদের পোস্ট আছে ওইখানে 10টা বা আরো বেশি পোস্ট থাকতে পারে। আপনার একটা ওয়েবসাইটে 50টা পোস্ট থাকতে পারে। আমরা 10টা করে শো করাইলে যদি নিচে যদি আমরা পেজিনেশন না দিই, তাহলে বাকি পোস্টগুলো ইউজার কিভাবে দেখবে, তাই না? তখন আমরা কি করবো, যে হোম পেজে 5টা থাকবে অথবা 10টা থাকবে, দেন নিচে পেজিনেশন থাকবে 1 2 3 4 নেক্সট 3, এরকম পেজিনেশন থাকবে। পেজিনেশন থাকলে পরে যে ইউজার যারা আছে তারা কি করবে, যে পেজিনেট করে কিন্তু তারা তারা ওইটা মানে অন্যান্য পোস্ট গুলাতে নেভিগেশন করতে পারবে। আচ্ছা, তাইলে আমরা 30-এ সবাই চলে আসি, আমাদের একটু রেখে যাই, নামাজটা পড়ে নিই। আচ্ছা, আমরা দেখতে যাচ্ছিলাম যে ওইখানে তো আমাদের ড্যাশবোর্ডে কয়টা পোস্ট আছে, দেখি একটু। যে 11টা পোস্ট আছে, তাই না? কিন্তু আমরা ওইখানে 5টা পোস্ট দেখতে পাচ্ছি, কারণ আমরা যে সেটিংস থেকে রেডিং এ 5টা সিলেক্ট করে দিছি। বাকি পোস্টগুলো আমরা কিভাবে দেখবো? আমরা কোনো পেজিনেশন দেখতে পাচ্ছি না। নিচে যদি একটা পেজিনেশন থাকতো, যে যে নেক্সট পেজ অথবা নেক্সট পোস্ট, ওইরকম কিছু একটা থাকতো, তাইলে তো বেটার হতো, তাই না? আমরা ওইটা কিভাবে করতে পারি? জাস্ট যে ইন্ডেক্স ডট পিএইচপি তে নিচে, স্যার আপনার মিউট করে। ও সরি, মিট করা ছিল, বলতে পারি না। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসে কয়টা পোস্ট আছে? 11টা পোস্ট আছে, তাই না? কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে 5টা দেখাচ্ছে, কারণ আমরা ওইখানে যে সেটিংস থেকে রেডিং এ গিয়ে আমরা 5টা সিলেক্ট করে দিছি। বাকি পোস্টগুলো আমরা কিভাবে দেখবো? কোনো পেজিনেশন দেখতে পাচ্ছি না। যদি একটা পেজিনেশন থাকতো এখানে, যে নেক্সট পোস্ট অথবা 1 2 3 4 এরকম একটা পেজিনেশন থাকতো, তাহলেই তো বাকি পোস্টগুলো দেখা যেত, তাই না? আমরা ওইটা কিভাবে করতে পারি? বাকি পোস্টগুলো দেখার জন্য আমরা একটা পেজিনেশন নিচ্ছি, আমরা একটা সেকশন নেই এখানে, সেকশন, একটা কন্টেইনার নিব অবশ্যই। কন্টেইনারের ভিতরে যাতে প্রেজেন্টেশনটা থাকে, কন্টেইনার একটা র নেই, কলামটি ক্লিয়ার করে রাখুন। প্রেজেন্টেশন, ওইখানে আমরা একটা পিএইচপি ব্লক নেব। ডিপ পোস্ট প্রেজেন্টেশন, এটা কি করে নি, ক্লোজ করে দিলাম, ডিপ পোস্ট প্রেজেন্টেশন দিলাম। আমরা একটু দেখি
কি আসলো, প্রেজেন্টেশনটা আসছে কিনা একটু রিলোড দেই। দেখেন নিচে কিন্তু প্রেজেন্টেশনটা চলে আসছে 1 2 3 4, দ্যাট মিন্স প্রথম পেজে 5টা পোস্ট আছে, সেকেন্ড পেজে আরো 5টা, 3 নাম্বার পেজে হয়তো একটা থাকবে। হ্যাঁ একটা আছে। তাহলে ওইটা আমরা যখন প্রথম পেজে থাকি ওইটা একটু বেশি লাগতেছে তাই না? ওই যে পোস্ট নেভিগেশন লেখাটা আমরা ওইটা রিমুভ করব। কিভাবে রিমুভ করব? প্রথমে আমরা দেখি ওইটা কোথা থেকে পেলাম। আমরা যে পোস্ট নেভিগেশনটা কোথা থেকে পেলাম, নেভিগেশনটা আমরা যদি জাস্ট গুগলে যে পোস্ট পেজিনেশন ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দেন একটু গুগলে, দেখতে পারবেন ওইখানে যে পোস্ট পেজিনেশন, ওইখানে কি কি প্যারামিটার পাস করা যায়, এর ভিতরে কি কি প্যারামিটার পাস করা যায়। আমরা আমরা কোনটা চাচ্ছি? আমরা চাচ্ছি যে ওইখানে ওই যে পোস্ট নেভিগেশন যেটা লেখা আছে ওইটা যাতে ওইটা রিমুভ করব। তারপর ওইখানে ওই যে নেক্সট লেখা, তারপর ওইখানে কি আসবে যে আমরা যখন ওইখানে যাব 2 নম্বর পেজে যাব তখন হয়তো ওইখানে নিউ বা এরকম কিছু একটা, হ্যাঁ প্রিভিয়াস, নেক্সট প্রিভিয়াস লেখা আমরা ওগুলো চাইলে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব ওইটার জন্য আমরা দেখতেছি যে যে পোস্ট পেজিনেশন যেটা আমরা যে ডি পোস্ট পেজিনেশন ইউজ করলাম ওইটার ভিতরে কি কি প্যারামিটার পাস করা যায়। আমরা যদি কোডেক্সের হেল্পে যাই তখন দেখতে পারবো। তো কোথায় গেল পোস্ট পেজিনেশন, কোথায় ক্লিক করলাম, ডি পোস্ট পেজিনেশন, এটাতে যাই। দেখেন একটা অ্যারে পাস করা যাবে, অ্যারের ভিতরে কি কি রাখা যাবে। আমরা যদি তাদের যে তাদের কিসে যাই, যে গেট দি পোস্ট পেজিনেশন, যদি ওইটাতে ক্লিক করি এর ভিতরে কি কি পাস করা যাবে ওইটা আমরা দেখতে পাবো। দেখেন এর ভিতরে একটা আর্গুমেন্ট স্ক্রিন রিডার টেক্সট আছে, এরিয়া লেভেল আছে, আমরা ওগুলো চেঞ্জ করতে পারি। তারপর আরো অনেক কিছু আছে, আমরা একটু করতেছি, একটু দেখেন। মিড টেক্সট, প্রি টেক্সট, আমরা ওই যে ওইটা চেঞ্জ করতে পারি, প্রিভিয়াস টেক্সটটাও চেঞ্জ করতে পারি, নেক্সট টেক্সটটা চেঞ্জ করতে পারি। তারপর মিড সাইজ মিন, এটা হচ্ছে আমরা ওই যে মিড সাইজ মধ্যখানে কয়টা দেখাবে, আমরা কয়টা দেখতে পাচ্ছি এখানে, একটা দুইটা তিনটা তাই না? আমরা চাইলে ওইখানে একটা দেখাতে পারি, দেন নেক্সট একটা অথবা দুইটা আসবে, 1 2 আসবে, দেন নেক্সটের ওইটা চলে আসবে, বা অথবা তিনটা চারটা পাঁচটা মধ্যখানে টেক্সট গুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা তাইলে আমরা বুঝতে পারলাম যে কিছু আর্গুমেন্ট পাস করা যায় কিভাবে, অ্যারের মাধ্যমে। আমরা একটা অ্যারে নিলাম, এখানে এর ভিতরে একটা আছে যে স্ক্রিন রিডার টেক্সট, আমরা একটু আগে দেখছিলাম যে স্ক্রিন রিডার টেক্সট, ওইটাই তো, একটু আবার দেখে নেই কনফার্ম হওয়ার জন্য। স্ক্রিন রিডার টেক্সট, স্ক্রিন রিডার টেক্সট। দেখেন এরাগুলোকে তো ওইভাবে লিখতে হয়, আমি যেভাবে লিখতেছি ওইভাবে লিখতে হয় এরাগুলো। স্ক্রিন রিডার টেক্সট আমরা একটু কিচ্ছু রাখবো না, কিভাবে, দেন কোলন দিয়ে একটা স্পেস দিয়ে রাখবো। দেখেন কোনো কিছু রাখলাম না, জাস্ট একটা স্পেস দিলাম। এখন যদি রিলোড দেই দেখতে পারবো দুইটা চলে গেছে, পোস্ট নেভিগেশনটা চলে গেছে। দেখেন পোস্ট নেভিগেশনটা এখন নাই, শুধু প্রিভিয়াস আছে, নেক্সট আছে, মধ্যখানে তিনটা পেজিনেশন আছে। আমরা প্রিভিয়াস লেখাটা কিভাবে চেঞ্জ করবো, প্রিভিয়াস নেক্সট ওগুলা আমরা দেখছিলাম যে কোডেক্সের হেল্পে, যে এখানে যে প্রি টেক্সট নেক্সট টেক্সট ওগুলোর মাধ্যমে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। দেখেন আমরা ওইখানে সেমিকোলন দিব না, এরর যে ভ্যালু যেগুলো আছে প্রত্যেকটা এরর ভ্যালু কি করার জন্য, সেপারেট করার জন্য একটা কমা দিব, জাস্ট একটা কমা দিব।
যে নেক্সট অথবা প্রিভ টেক্সটটা দিই, প্রিভ আন্ডারস্কোর টেক্সট। প্রিভ টেক্সটে কি থাকবে, নিউ পোস্ট দিলাম আমরা, একটু নতুন একটা দিই, নিউ পোস্ট তারপর নেক্সট টেক্সট যেটা আছে, নেক্সট আন্ডারস্কোর হবে, নেক্সট টেক্সট যে হোল্ডার পোস্ট অথবা অল পোস্ট দিয়ে দিলাম, সেভ করি। এখন যদি একটু যাই, এখানে দেখতে পারবো যে হয়তো ওগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা রিলোড দিই, দেখেন নিউ পোস্ট চলে আসছে, অল পোস্ট। মিড সাইজ আমরা কয়টা দিব, এখানে 3টা দেওয়া আছে না, আমরা একটু 2 দিয়ে দিলাম মিড সাইজ। মিড সাইজটা কিভাবে তারা দিচ্ছে একটু দেখে নেই। হ্যাঁ, মিড সাইজ 2, একটা কমা দিলাম, মিড সাইজ। ওয়ান দিয়ে দিলাম, না 2 দিলাম, মিড সাইজ 2। মিড সাইজ 2টা আসছে না, ওগুলো অ্যাকচুয়ালি আমাদের পোস্ট যত বাড়বে হয়তো বাড়লে আমরা দেখতে পারবো না। বাট 2টা তো আছে অলরেডি। দুইয়ের পরে বুঝি নাই, কমা দিতে হবে, দুইয়ের পরে বুঝি নাই। 2 এর পরে একটা কমা আছে মনে হয়। না, কমা না দিলে, লাস্টেটাতে কমা না দিলে চলবে, সমস্যা নেই। এবার যখন আরেকটা লিখতে যাব তখন কমা দিয়ে লিখতে পারি। তাহলে 1 দিয়ে দেখেন। হ্যাঁ, 1 দিই। মিড সাইজ আর একটু প্রথম পেজে যাই তো, 2 3 দেখাচ্ছে, তাহলে মিড সাইজটা এটাই তো। পোস্ট ডেফিনেশন ওয়ার্ডপ্রেস মিড সাইজ। less than 2, হয়তো পোস্ট বাড়ালে আমরা ওগুলো একটা দেখতে পাচ্ছি, দেখি একটু। ডিফল্ট 2 থাকে। ডিপ টেক্সট দেখতে পাচ্ছেন তো এখানে, যে তাদের আর্গুমেন্ট, বেস, ফরম্যাট, টোটাল, কারেন্ট, ফরম্যাট, টোটাল, অ্যামাউন্ট অফ দ্য পেজ, ডাব্লিউপি কোয়েরি, হ্যাঁ অনেক কিছু আছে এখানে। কারেন্ট পেজ নাম্বার, ডিফল্ট পেজের কোয়েরি, হ্যাঁ। তারপর এরিয়া, কারেন্ট, এন্ড, সাইজ, হাউ মেনি নাম্বার অফ পেজ আর স্টার্ট, দেখি মিটস হাউ মেনি the current page. হ্যাঁ, আমরা পোস্ট বাড়ালে হয়তো ওগুলা দেখতে পারবো আর একটু ডিফারেন্ট। আমরা 3টা পেজ আছে অলরেডি। ঠিক আছে, আপনারা দেখবো বিফোর পেজেস নাম্বার, আফটার পেজেস নাম্বার, তারপর অ্যাড আর্গুমেন্ট টাইপ, নেক্সট টেক্সট, নেক্সট, মিড সাইজ, এন্ড সাইজ, শল। হ্যাঁ, শলটা হচ্ছে আমরা এখানে অনেক সময় দেখি যে অনেক সময় কি হয়, যদি আপনাদের পেজ সাপোজ 10টা পেজ থাকলো,
বুঝতে পারছেন? 50টা পোস্ট যদি থাকে আমাদের ওয়েবসাইটে, তখন ওইখানে কয়টা আসবে? 10টা আসবে, তাই না? 10টা পেজ পেজ আসবে। তখন আমরা চাইলে কি করতে পারি, যে ওই যে মিড সাইজ 2 অথবা 3 দিয়ে বাদ বাকিগুলোতে ডট ডট চলে আসবে। যখন অল পোস্টে ক্লিক করবে তখন আরো 3টা শো করবে, আবার অল পোস্টে ক্লিক করে আরো 3টা শো করবে, ওইরকম আর কি। আমরা চাইলে একটু একটু স্টাইল করে নিই, একটু যে পেজিনেশন পেডিং বটম ওইরকম দিয়ে দিই। আমরা হয়তো আগামী যে টেমপ্লেটটা দেখবো ওইটাতে আরো বিস্তারিত দেখতে পারবো। একটু দেখি পেজিনেশন করে যে পেডিং উপর নিচে একটু পেডিং দিয়ে দিই। তাহলে মানে 0 স্টাইলটা পাওয়া যায় বা টেক্সট ক্লিয়ার করতে হবে। দেন রেজাল্ট দিলাম, একটু উপরে নিচে একটু পেডিং চলে আসছে। আর 2 তে গেলে দেখতে পাবো যে নিউ পোস্টটা আসছে। new post। ওগুলা চেঞ্জ করতে পারি। এখন কথা হচ্ছে দেখেন ওইটা ফরম্যাটটা একটু দেখেন। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, কিভাবে আসছে দেখেন। আমরা যে ওইটা ছিল তাই না, শুধু পেজিনেশনটা ছিল এখানে, শুধু পেজিনেশন ক্লাসটা পর্যন্ত ছিল ওই পেজিনেশন। আমাদের ওইগুলোর কারণে ওই যে একটা কি দিলাম যে ডিফিউজ পেজিনেশন, ওই টেমপ্লেট ট্যাগের মাধ্যমে কি আসছে দেখেন, একটা নেভিগেশন আসছে, পেজিনেশন নামে একটা ক্লাসও আছে এখানে। তারপর রোল পেজিনেশন, তারপর দেখেন H2 আসছে, স্ক্রিন রিডার টেক্সট, ওইখানে একটা স্পেস দেয়। আমরা যে ওই যে স্পেস দিছিলাম ওইখানে যে স্পেস যেটা দিছিলাম ওইটাই কিন্তু এখানে দেখাচ্ছে, ওই যে একটা স্পেস দেখতে পাচ্ছি আমরা এখানে H2 এর ভিতরে। তারপর একটা ডিভ আসছে ন্যাব লিঙ্কস নামে, তারপর প্রিভ, মানে প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ হিসাবে আসছে। কিন্তু যেটা সিলেক্ট আছে, সিলেক্টটা কিন্তু এটা স্পান হয়ে গেছে, ওগুলো ডায়নামিক্যালি কাজ করে ওগুলা। এখন চাইলে আমরা কিভাবে ওইটা স্টাইলও করতে পারি। এখন আমরা যদি চাই ওইটা স্টাইল করব, কোথায় গেল আমাদের, হ্যাঁ, আমরা যদি চাই এটা কালারটা চেঞ্জ করব, ফন্টের সাইজটা বাড়িয়ে দিব, তখন আমরা কি করতে পারি, এখানে ওইটা দেখে একটু, এটা চলে গেছে। আচ্ছা, আমার কানে চলে গেছিল, শোনা যায় কিনা না? আমার কারেন্ট চলে গেছে। এখন শোনা যায় কথা? এখন কি শোনা যায় কথা? কারেন্ট চলে গেছিল, এখন শোনা যায় কথা? হ্যাঁ, দেখেন ওইগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস জেনারেট করছে। আমরা চাইলে ওগুলাকে ওই যে আমরা ক্লাসগুলা ধরে ওই যে নেভ লিঙ্কস, তারপর প্রিভ, পেজ নাম্বার, ওগুলা ধরে কিন্তু আমরা স্টাইল করতে পারি। অথবা যদি আমাদের কোনো নির্দিষ্ট কোনো স্টাইলের পেজিনেশন থাকে, ওই স্টাইল অনুযায়ী কিন্তু আমরা পেজিনেশনটা রেডি করতে পারি।
ওগুলো আমরা হয়তো অন্য কোনো টেমপ্লেটে দেখতে পারি যদি প্রেজেন্টেশন থাকে। দেখেন ওইগুলো ইউজ করে কিন্তু ওই যে প্যারামিটার যেগুলো আছে স্ক্রিপ্ট টেক্সট, তারপরে এখানে যে টোটাল ফরম্যাট, ওই যে ফরম্যাটের মাধ্যমে কি করতে পারি, আমাদের ওইটা চেঞ্জ করতে পারি। ওই যে কোডিং এর স্ট্রাকচার যেটা আছে, ওই যেটা জেনারেট হয়েছে ওইটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ওই যে ফরম্যাট, ওইটার মাধ্যমে। তারপর এন্ড সাইজ, মিড সাইজ, অনেক কিছু আছে। বিফোর পেজ নাম্বার, আফটার পেজ নাম্বার, ওগুলা বিফোর পেজ নাম্বারের আগে কি থাকবে, আমরা ওই যে মনে আছে তো ওই যে কি লিখছিলাম যে ট্যাগ লিস্ট, ডাব্লিউপি ট্যাগ লিস্টে দেখছিলাম যে বিফোর আফটার নাম্বার পেজের আগে কি থাকবে। যদি ইউএলএলআই থাকে তো আমরা ইউএলএলআই দিব, ইউএলএলআই দিয়ে আমরা ওটা কি করব যে বিফোর টেক্সট বা বিফোর নাম্বার অফ পেজ, যে এখানে ইউএলএলআই গুলো দিয়ে দিব। যদি ইউএলএলআই আকারে থাকে আমাদের কি প্রেজেন্টেশনটা, আমরা যে কোনো ফরম্যাটে প্রেজেন্টেশন করতে পারি। এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন। ঠিক আছে, তাইলে এখন কিন্তু আমরা টোটাল পেজগুলো আমরা দেখতে পারবো, যে পোস্ট যেগুলো আছে সবগুলাই কিন্তু আমরা দেখতে পারবো। এখন কিন্তু ওইটা কিন্তু ডায়নামিক ওয়েবসাইট, বুঝতে পারছেন, সবগুলো কিন্তু ডায়নামিক কন্টেন্ট গুলো, এখন সব কন্টেন্ট ডায়নামিক। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখতে হবে, ওইটা ক্লিকেবল না আমাদের প্রত্যেকটা, ওইটা তো আমাদের লোগো হিসাবে ইউজ করতেছি তাই না। আমরা যখন অন্য পেজে যাব, অন্য পেজে যাওয়ার পরে যাতে ওইটা কি হয়, লিংক, ওইটা কি থাকে, ক্লিকেবল থাকে, ক্লিক করা যাতে যায়, ক্লিক করলে পরে হোম পেজে যাতে রিডাইরেক্ট হয়ে যায়। সেটার জন্য আমরা কি করব যে সিঙ্গেল লোড পিএইচপি যেটা আছে ওইটাতে গিয়ে আমরা ওই যে নেম যেটা আছে ওইটার আগে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব। ওইখানে কোন ইউআরএলটা আসবে, এখন তো লিংক আপ অবশ্যই আছে, দেখি একটু আমরা সিঙ্গেল পেজটা। হ্যাঁ, সিঙ্গেল পেজে গেলাম। হ্যাঁ, এটা ক্লিকেবল। ক্লিক করার পরে কোথায় যাবে, হোম পেজই তো যাবে তাই না, ওই ইউআরএল এ যাতে আসে। ওইটা দেখানোর জন্য আমরা কোন টেমপ্লেট ট্যাগ ইউজ করব ইউআরএল এ বলেন তো। ওইখানে আমরা যদি একটু কোডেক্স এর হেল্পে যাই, আমি কিন্তু বারবার আপনাদের কোডেক্সটা দেখাচ্ছি যাতে আপনারা যে কোনো প্রবলেমে যাতে কোডেক্স এর হেল্প নিতে পারেন। যদি আমরা লিখি যে হোম পেজ ইউআরএল, হোম ইউআরএল ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস, আমরা গেট হোম ইউআরএলটা দেখি একটু। ইকো, অবশ্যই গেট আমরা জানি যে গেট যখন থাকবে তখন আমরা ইকোটা ইউজ করতে হবে। একটু দেখে নিই আমরা, ইকো গেট হোম ইউআরএল, ওইটা দিলে কি হবে, আমাদের হোমের যে ইউআরএল যেটা আছে, সাপোজ হোমের ইউআরএল কোনটা, ওইটাই তো তাই না, আমরা ওইটা ইউজ করতে পারবো আমরা। হ্যাঁ, ওইখানে আমরা একটা পিএইচপি ব্লক নেই, এটা ক্লোজ করি, ইকো দিব গেট হোম ইউআরএল, ওগুলা পাথগুলো একটু তুলে দিই, তো ওগুলা রাখলাম না। কি করলাম, ইকো গেট হোম ইউআরএল। এখন যদি আমরা একটু দেখি, রিলোড দেই, কোথায় গেল, হ্যাঁ ওইটা না কোনটা, হ্যাঁ ওইটা। এখন যদি আমরা রিলোড দিই, আমরা একটু একটু দেখে যাই, প্রথমে যাই সিঙ্গেল পেজে যাই, রাইট। এখন যদি আমরা ক্লিক করি তখন দেখেন কোথায় চলে গেছে, প্রথম পেজে চলে আসছে। হোম পেজে থাকলে আমরা চাইলে হোম পেজটাও লিঙ্ক আপ করে নিতে পারি। হোম পেজটা লিঙ্ক আপ করতে গেলে আমরা একটা কাজ করি, জাস্ট ওইটা কপি করে নিয়ে আসি, এটা কপি করে আমরা index.php তে আমরা এখানে রেখে দিলাম। বিষয়গুলো যদি বুঝতে পারেন তাইলে কিন্তু একদম ইজি, এগুলো হচ্ছে বোঝার বিষয় আর কিছু না। এখন হোম পেজটা কিন্তু
ক্লিকেবল। হোম পেজের যে লিঙ্ক যেটা আছে ওইটা ক্লিক আমরা আপনার একটা সিঙ্গেল পেজে যাই, সিঙ্গেল পেজে গেলাম, সিঙ্গেল পেজে যাওয়ার পর তার কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি, পোস্টের অথর, ট্যাগ কি কি আছে, কোন তারিখে পোস্ট করা হয়েছে, অথরকে, পোস্টের কন্টেন্ট কি ওটা দেখতে পাচ্ছি। যখন ওইটাতে ক্লিক করবো তখন রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের যে হোম ইউআরএল যেটা আছে ওইটাতে চলে আসছে। বুঝতে পারছেন? একদম ইজি। আর আগামী ক্লাসে আমরা দেখবো ওইটা, আগামী ক্লাসে আমরা ওই যে ওইটা কিন্তু সাইডবার হিসাবে আমরা রেজিস্টার করবো, উইজেট হিসাবে কাজ করবো ওগুলা। ওইটা দেখবো, ওইটা রেজিস্টার করবো, ওইটাতে অনেক আলোচনা আছে, এই জন্য আজকে দেখাচ্ছি না, ওইটা বেশি হয়ে যাবে, ওইটা আগামী ক্লাসে দেখবো। পাশাপাশি ওই টেমপ্লেটে আমরা আরো আনুষঙ্গিক অনেক বিষয় দেখবো যেগুলা আমরা নেক্সট টেমপ্লেট যেটা করবো ওইটাতে আমাদের কাজ দিবে, ওগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আপনাদের কাজ হচ্ছে ওই টেমপ্লেটে আজকে যতটুকু দেখলাম কন্টেন্টগুলো সবগুলো ডায়নামিক করা, হোয়াইল লুপের মাধ্যমে ডায়নামিক করা, দেন পেজিনেশনটা নিয়ে আসা, ওই যে লিঙ্ক আপের বিষয় যেগুলো আছে ওগুলো ফিক্স করা, তারপরে এখানে যে আমরা সিঙ্গেল ডট পিএইচপিতে ডিফারেন্ট স্টাইলের একটা টেমপ্লেট নিয়ে আসা। বুঝা গেছে? পারবেন তো না বেশি হয়ে যাবে? অনেকে তো, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওইগুলো কি ডাইনামিক ছিল না? ওইগুলা কি? ডাইনামিক ছিল নাকি? হ্যাঁ অবশ্যই ডাইনামিক ছিল। ওই যে আমরা কোডিং করতেছি, আমরা যে থিম ইনস্টল করছিলাম ওই থিমেই কিন্তু ওই রকম কোডিং করে দেয়া আছে, আমরা যেভাবে কোডিং করতেছি এখন ওইভাবে কোডিং করে দেয়া আছে, এজন্য আমরা ডাইনামিক্যালি কাজ করতে পারছিলাম যে থিম কাস্টমাইজেশনে। ও বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আমরা থিমে গেলে দেখতে পারবো যে আমরা যেটাতে কাজ করতেছি ওইটাও একটা থিম, আবার অন্যান্য যেগুলো আছে সবগুলোই থিম, বাট এক এক থিমে এক এক ফাংশনালিটি, এক এক ডিজাইন, ভিন্ন ডিজাইন আছে, ভিন্ন কি আছে যে ফাংশনালিটি যেগুলো আছে ওগুলো কিন্তু ডিফারেন্ট। আমরা যে কোডিং গুলো করতেছি ওই কোডিং গুলো কিন্তু আমরা ওইখানে দেখতে পারবো তাদের এখানে, বাট তাদের এখানে হয়তো অন্য স্টাইলে থাকবে, বাট একই কোডিং, তাদের টেমপ্লেট অনুসারে তাদের কোডিং থাকবে, আমাদের টেমপ্লেট অনুসারে আমাদের কোডিং গুলো থাকবে। বুঝছেন? আর আমি যে কোডিং গুলো এখন দেখাচ্ছি আপনাদের একদম বেসিক ওই কোডিং গুলো, এরপরে কিন্তু আমরা অনেক প্যারামিটার আছে, অনেক প্যারামিটার পাস করা যায়, অনেক কন্ডিশন এড করা যায়, অনেক কিছু এড করা যায়, ওগুলা আস্তে আস্তে আপনারা শিখবেন। এখন সবগুলো হয়তো নাও বুঝতে পারেন, প্রবলেম নাই। যেগুলো দেখাচ্ছে ওগুলাই নিয়ে কাজ করেন, অনেক কিছু শিখতে পারবেন ওগুলা থেকেও। আবার ওগুলা শিখতে শিখতে অনেক অ্যাডভান্স জিনিস শিখে ফেলবেন। ঠিক আছে, তাইলে আজকে এ পর্যন্তই থাক। আর একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ শিওর, বলেন।